আবার চলে এলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। আমরা বেশ কিছুদিন ধরে পার্ট ওয়ান পার্ট টুতে আলোর দুটো বিষয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা দেখেছো এবং তোমাদের ভাল লেগেছে। এবং আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং এই আজকের যে বিষয় যেটা আছে সেটা অনেক ছেলের মধ্যে খুব গোলমাল হয়। ওটার জন্যই আমরা আজকে এই বিষয়টা নিয়ে উপস্থাপন করতে চলে এসেছি। আজকের বিষয়টা কি? তাহলে আলোর পার্ট থ্রি। আলোর কি কি পার্ট আমরা প্রথম দিন পড়িয়েছিলাম, একটু বেসিক কনসেপশন আলোর প্রতিফলন প্রতিসরণ নিয়ে। তারপরের দিন যেটা আমরা করলাম সেটা গোলীয় দর্পণ, তার প্রতিফলন কিভাবে হয়, ফোকাস দূরত্ব হবে, যাবি যে জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে করা হয়েছে। আজকে যেটা মেনলি করব সেটা হচ্ছে এর পরের যে অংশটা, অর্থাৎ একটা কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলো গেলে তার কি রকম ভাবে কি প্রতিফলন হয়, আর এটা যে প্রিজমের মধ্যে দিয়ে গেলে তার কি কি হয় না হয় এটা। আর তার সাথে যেটা করবো সেটা হচ্ছে লেন্স নিয়ে। কারণ একটা টপিকস না করলে মানে ভিডিওটা দাঁড়াবে না এবং তোমাদেরও বেশ ভালো লাগবে না। তা আশা করি তোমাদের ভালো লাগছে। তাই অতুল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটা ভিডিওর সাথে ক্লাস 10-এর আলোর কাঁচের স্ল্যাব, প্রিজম এবং লেন্সের ওপর। যাই হোক, তাহলে আজকে আমরা চলে যাই মূল টপিকসে। সেটা কি না, কাঁচের স্ল্যাব। কাঁচের স্ল্যাব বলতে কি, এটা আয়তকার স্ল্যাব আমরা মোটামুটি বুঝি, যেটা আয়তঘনকাকার একটা কাঁচের স্ল্যাব, তার মধ্যে দিয়ে যে লাইট পাস করে তাহলে কি হবে সেটা আমরা দেখব। এখন কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলো গেলে কি হয় না, আমরা সেটাই প্রমাণ করবো যে কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলো গেলে আলোর কোনো চ্যুতি ঘটে না। চ্যুতি মানে আমরা আগের দিন প্রথম দিনই পড়েছিলাম যে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি মানে যেদিকে যাওয়ার কথা তার থেকে যতটা অ্যাঙ্গেলে সরেছে সেটা হচ্ছে চ্যুতি। এখানে দেখাবো যে কোনো সরছে না। সরছে না মানে কি? তাহলে যেদিকে যাওয়ার কথা সেদিকে সরে চলে যাচ্ছে না, ঠিক সেরকম না। দুটো জিনিস জানি আমরা, যে কোনো কোণে সরছে মানে 0 ডিগ্রি কোণ। 0 ডিগ্রি কোণ মানে দু রকম হতে পারে। একটা হচ্ছে ধরো আলোটা এইদিকে যাচ্ছে, আলোটা এইদিকে যাচ্ছে, ও এই দিকেই গেল, তাহলে এই লাইনের সঙ্গে লাইন মিলে গেল, তাহলে কি হলো 0 ডিগ্রি। আরেকটা জিনিস হতে পারে স্যার, আলোটা এইদিকে যাওয়ার কথা, অর্থাৎ আলো যাওয়ার কথা এইদিকে, কিন্তু গেল হয়তো কোনো কারণে বেঁকে গিয়ে এরকম গেল। অর্থাৎ যাওয়ার কথা এইদিকে কিন্তু সে একবার বেঁকলো আরেকবার বেঁকলো দিয়ে গেল। এরা হচ্ছে পরস্পর সমান্তরাল, এরা হচ্ছে পরস্পর সমান্তরাল। তাহলেও বলা যায় যে এর সঙ্গে এর কোনো চ্যুতি ঘটে না, তো কোনো অ্যাঙ্গেলে সরেনি, অর্থাৎ এর মধ্যে কোনটা কত 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি দুটো ক্ষেত্রে বলা, একটা হচ্ছে যে লাইনে যাচ্ছে সেই লাইন দিয়েই গেল, তাহলে 0 ডিগ্রি, অর্থাৎ কোনো চ্যুতি ঘটেনি। অথবা যেদিকে যাওয়ার কথা তার সঙ্গে যেদিকে গেল সেই দুটো যে সমান্তরাল, তাহলেও কোনো চ্যুতি ঘটেনি। তাহলে আমরা মেন টপিক্সে চলে আসি। সেটা আয়তকার যে স্ল্যাব আছে সেই স্ল্যাবের মধ্যে গেলে আলোর যে চ্যুতি ঘটে না সেই প্রমাণটা কিভাবে করবো। দেখো, আমরা কিছু কিছু জিনিস আমরা আগের জিনিসগুলো আমাদের লাগবে। সেটা কিরকম, ধরো কাঁচের স্ল্যাবের একটা পৃষ্ঠ আমি আঁকছি, মাথায় রাখবে এগুলো, ঠিক আছে? তাহলে কি না, এটা হচ্ছে বায়ু মাধ্যম, অবশ্যই বুঝে গেলে এটা বায়ু মাধ্যম। এটা কি? অবভিয়াসলি কাঁচ, কাঁচের স্ল্যাব। আর আবার এই দিকটা কি? বায়ু মাধ্যম, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে বায়ু, এটা হচ্ছে বায়ু, মাঝখানে কি আছে? কাঁচের স্ল্যাব। এখন আলো পড়ছে, আলো যখন পড়ছে আমরা জানি এটা কি না, যখন আলো প্রথম পড়ছে তখন কি হলো না, বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করছে, বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করছে। তাহলে বায়ু মাধ্যমে কাঁচ মাধ্যমে প্রবেশ করলে কি হবে? সে কোন কোণে আপতিত হবে? আই কোণে। এটা বলা হয় আপতন কোণ, তাই তো? এটাকে বলা হয় আপতন কোণ। তাহলে আমরা আপতন কোণের কনসেপ্ট দিতে গেলে আমরা বলেছিলাম যে আমাদের কি লাগবে না, অঙ্কিত বিলম্ব। অঙ্কিত বিলম্ব কি আগের দিনই ব্যাখ্যা করা আছে, যে তোয়ালটার ওপর, এই যে এই তোয়ালটার ওপর পড়ছে, এই তোয়ালটার সঙ্গে যে কি আছে না, ওই তোয়ালটার সাথে যে বিন্দুতে আপতিত হচ্ছে আলোটা, সেই বিন্দুতে যে লম্ব টানা হবে, এটা অর্থাৎ এর সঙ্গে কোনটা কত ডিগ্রি না 90 ডিগ্রি। কত ডিগ্রি? কোনটা 90, তাকে বলা অঙ্কিত বিলম্ব। সবসময় মনে রাখতে হবে, যে তোয়ালের উপর পড়ছে আলোর প্রতিফলন হোক প্রতিসরণ হোক, যে বিন্দুতে পড়ছে তাকে আপতন বিন্দু, তার উপর অঙ্কিত লম্বটাকে বলছে অঙ্কিত। কারণ অঙ্কিত বিলম্ব না পেলে আমি আই বা আর ডিনোট করতে পারবো না। এখন তাহলে আলোটা যাওয়ার কথা কোন দিকে? দেখো, যদি কোনো কিছু না থাকতো তাহলে আলোটা সোজা চলে যেত, আলোটা সোজা বেরিয়ে যেত, অর্থাৎ এই দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু আলো কি হবে? আলো বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে আসছে। আমরা জানি যে লঘু থেকে ঘনতে যখন যায় তখন কি একটু কাছে সরে আসে, তখন কি একটু কাছে সরে আসে, কাছে সরে এলো। অর্থাৎ বুঝতেই পারছো, যাওয়ার কথা ছিল এইদিকে, মানে এই লাইনটা দিয়ে যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে, ও সরে এলো একটুখানি। তাহলে এইটা আর হলো, কোনটা আর হলো? আর একটু লম্ব করে টেনে দিই, এইটা আর হলো। এটা কি হলো? আর। অর্থাৎ কোন কোনটা? এইটুকু কোন হলো আর। এটা আই কোণ, এটা আর কোণ, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এগুলো দুবার হবে তুমি I1ও দিতে পারো, যে I1 R1, অর্থাৎ I1 কোণে আপতিত হলো, R1 কোণে প্রতিফলিত। এবার প্রতিষ্ঠিত হওয়ার পর এবার যখন এইখানে গিয়ে পড়ো, এখানেও তাহলে অঙ্কিত বিলম্ব লাগবে। কারণ এবার কি হচ্ছে, বায়ু থেকে কাঁচে ঢুকেছে, কাঁচ থেকেও বায়ুতে বেরোচ্ছে, কাঁচ থেকে বায়ুতে বেরোনোর সময় দেখো এর এই কোণটা হয়ে গেল কত? I2। I2 মানে অন্য কিছু না, অন্য অ্যাঙ্গেলে I2।
এবার যখন বেরোচ্ছে তখন কি বেরোচ্ছে না, আমি দেখো এই এই লাইনটা হিসেবে যদি বলি তাহলে এর কিন্তু এই দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু কি বললাম বায়ু থেকে মানে কাঁচ থেকে বায়ু থেকে ঘন থেকে লঘু ধরেছে, তাহলে একটু দূরে সরে যাবে, একটু দূরে, অর্থাৎ যাওয়ার কথা ছিল এইদিকে, গেল এইদিকে, তাহলে এইটা হয়ে গেল R2, এটা হয়ে গেল, তাহলে অরিজিনালি গেল কিন্তু এইদিকে, অর্থাৎ আলোটা এইদিকে এলো, এইদিকে গেল, দেখো যেগুলো তীর মেরেছে সেই লাইনে যাচ্ছে, এইদিকে গেল, এইদিকে রিফ্লেকশনে এইদিকে বেরোলো। এবার দেখো যেটা বেরিয়েছে আর যেটা শেষে মানে যেদিকে যাওয়ার কথা আর যেদিকে বেরোলো, দেখাবো এই দুটো হচ্ছে প্যারালাল, এই দুটো হচ্ছে সমান্তরাল প্যারালাল। অর্থাৎ কি দেখাবো না, কি করে প্যারালাল দেখানো যায় না, যে কোণে আপতিত হয়েছে সেই কোণে যদি প্রদর্শিত হয় তাহলে সেটা কি হবে না, তাহলে কিন্তু একই লাইনে যাচ্ছে, এটাই দেখাবো। দেখো প্রমাণটা কিভাবে দেখাচ্ছে। এবার আমাদের এখানে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে স্নেলের সূত্র। স্নেলের সূত্র কি ছিল, মিউ, দেখো এখানে বায়ু থেকে কাঁচ, কাঁচ থেকে বায়ু, আমি বায়ুটাকে 1 নম্বর মাধ্যম বলছি, কাঁচটাকে 2 নম্বর বলছি, তাহলে বায়ুটা আবার 1 নম্বর মাধ্যম। তাহলে এখানে আমি কি করছি, মিউ 1 2 লিখছি, মিউ 1 2, অর্থাৎ 1 নম্বর থেকে 2 নম্বর ঢুকছে, 1 নম্বর থেকে 2 নম্বরে ঢুকছে। মিউ 1 2 কত হবে, আমরা জানি স্নেলের সূত্র সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর, এখানে কিন্তু I1 হয়েছে আর R1 হয়েছে, এখানে কত হয়েছে I1 হয়েছে আর। দ্বিতীয় যখন হচ্ছে তখন এইটা থেকে এটা বেরোচ্ছে, তখন কিন্তু 2 থেকে 1 এ বেরোচ্ছে, তো মিউ 2 1 সমান কত হবে, সেই একই সাইন আই মানে যে কোনো আপতিত I2 বাই সাইন R2, সাইন I2 বাই সাইন R2, এটা সবসময় স্নেলের সূত্র। এবার একটা জিনিস তোমাদেরকে বলি, সেই জিনিসটা কি, সেটা হচ্ছে আলো ধরো এরকম করে হচ্ছে, এই মাধ্যম থেকে এইদিকে গিয়ে আমি কথা বলছি যাওয়ার কথা এইদিকে, ও এইদিকে গেছে, এদিকেও গেছে, তাহলে এটা আই এটা আর। তাহলে দেখো এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম, তাহলে মিউ 1 2 কত বললাম, সাইন আই বাই সাইন আর, এটা বললাম। এখন আলোর একটা মজার জিনিস আছে, সেটা কি, আলো এই পথে গেলে যেমন এই পথে বেরোয়, দেখবে আগের দিন আমরা যখন কি পড়ছিলাম দর্পণে, দর্পণে বলছিলাম যে আলো সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যায়, ফোকাস দিয়ে গেলে সমান্তরাল হয়, তাহলে এখানেও ঠিক এই দিক দিয়ে গেলে এই দিকে যায়, তাহলে আই আর। আমি যদি এখন আলোটাকে ঘুরিয়ে দিই, এই দিক দিয়ে গেলে এই দিকে যাবে, তার মানে তাহলে কি হলো না, আর কোণে আপতিত হলো, আই কোণে প্রতিফলিত হলো। তোমাদের এখন মনে হবে স্যার আই মানে তো আপতন কোণ, না আমি আগের দিন বলেছি আইকে আমরা ডিনোট করি আপতন কোণ দিয়ে, কিন্তু সবসময় প্রিজমের ক্ষেত্রেও দেখবো আমরা যে আপতন কোণ প্রতিফলন কোণ দুটোই দিয়ে আই হবে, আবার দুটোতেই মানে আর হবে, সেটা কোনো ব্যাপার না। আই আর আর মানে অন্য কিছু না, আই আর আর মানে কোণ একটা করে 30 ডিগ্রি 60 ডিগ্রি এরকম কিছু কোণ, আমরা ন্যাচারালি আপতন কোণকে আই দিয়ে এবং প্রতিসরণ কোণকে আর দিয়ে ডিনোট করি বা প্রতিফলন কোণকে আর দিয়ে ডিনোট করি, কিন্তু আমরা এরকম নয় যে আর দিয়ে আমি আপতন কোণ ডিনোট, যে কোণে আপতিত হবে সেটাই আপতন কোণ, যে কোণে প্রতিফলিত হবে বা প্রতিষ্ঠিত হবে সেটা প্রতিফলন কোণ বা প্রতিসরণ কোণ, এটা যে মেন কথা। তাহলে আমি প্রথমে বললাম এইদিকে আই কোণে পড়লে আর কোণে বেরোবে, তাহলে সেক্ষেত্রে মিউ 1 2 কত বললাম, সাইন I1 বাই সাইন I2। আমি বললাম যদি আলোটাকে এইদিকে এসে এইদিকে যায়, তো এইদিকে গেলে এইদিকে যাবে স্বাভাবিক, এইদিকে গেলে এইদিকে যাবে, তাহলে সেক্ষেত্রে আর হচ্ছে আপতন কোণ, তাহলে মিউ 2 1 মানে 2 থেকে 1 এ যাচ্ছে, 2 1 কত হবে, আর হচ্ছে আপতন কোণ, তাহলে সাইন আর বাই আই হচ্ছে কি এখানে প্রতিফলন বা প্রতিসরণ কোণ, এখানে প্রতিসরণ কোণ, তাহলে কথা হচ্ছে সাইন আই। দেখো জিনিসটা উল্টে গেছে, মানে এইটার এটা উল্টো, তাহলে তুমি বলতেই পারো যে কি বলতে পারো, মিউ 2 1 সমান 1 বাই মিউ 1 2, মানে অনন্য উল্টে গেছে। অর্থাৎ এই ধর্মটা সবসময় মনে রাখবে যে মিউ 1 2 যা হবে মিউ 2 1 টা উল্টো হবে, উল্টো মানে এখানে সাইন আই বাই সাইন আর হলে ওখানে সাইন আর বাই সাইন আই হবে। তাহলে এই ধর্মটা কিন্তু আমাদের কাজে লাগবে, কি কাজে লাগলো, মিউ 2 1 সমান 1 বাই মিউ 1 2, এটা কিন্তু আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এটা আমি পরিষ্কার করে দিচ্ছি এটা, তাহলে দেখো এটা আমাদের বুঝিয়ে দিলাম জিনিসটা কি হলো, উল্টো দিকে গেলে উল্টো হবে আর কি। তাহলে এখানে কি হচ্ছে না, এখানে আমি যে সূত্রটা বললাম যে মিউ 2 1 সমান মিউ 1 2 হবে, বললাম 1 বাই হবে, কি বললাম 1 বাই মিউ 1 2 হবে, অন্য উল্টে যাবে। তার মানে এখানে মিউ 2 1 মানে কত, মিউ 2 1 মানে এইটা সাইন I2, এটা সাইন I2 বাই সাইন R2, আর 1 বাই মিউ 1 2 মানে এইটার উল্টে যাবে, এইটার উল্টে যাবে, তাহলে কি হবে সাইন R1 বাই সাইন I1, সাইন R1 বাই সাইন I1, মানে এটা উল্টে গেল, R1 টা উপরে উঠে গেল, I1 টা নিচে গেল, 1 বাই আছে, এটা এখন দেখালো সম্পর্কটা। তাহলে হিসাব মতো এরকম ফেকাটা দাঁড়াবে। এবার একটা মজার জিনিস দেখো, এইটা হচ্ছে লম্ব কার ওপর, এই তলটার উপর, এটাও লম্ব কার ওপর, এই তলটার উপর, এই তল দুটো কি সমান্তরাল, কারণ আয়তাকার কাছে আসলাম মানে দুটো তল কি হবে সমান্তরাল, সমান্তরাল লাইনের উপর যদি দুটো লম্ব হয় তাহলে এরাও সমান্তরাল হবে। আমরা জানি দুটো সমান্তরাল লাইন যদি হয় এর ওপর লম্ব এর ওপর লম্ব হলে এও আর এ কি হয়ে যাবে সমান্তরাল হয়ে যাবে, কি হয়ে যাবে, কারণ দুটো সমান্তরাল লাইনের ওপর এও লম্ব তাহলে সমান্তরাল। যেই সমান্তরাল তাকিয়ে দেখো জেড তৈরি করেছে, জেড
জেড করেছে না, জেড এটার এটা সমান্তরাল হয়ে গেল বললাম একটু আগে, দুটোই 90। কেন? এই তলের ওপর এই তলের ওপর, এই তলের ওপর 90 মানে এই তলের ওপর 90 হবে। তাহলে এও এই তলের ওপর 90, এও এই তলের ওপর 90, তাহলে সমান্তরাল। সমান্তরাল ওপর জেড ধরে, তাহলে R1 আর I2 কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। R1 আর I2 কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। মানে এই কোণটার এই কোণটা সমান হয়ে গেছে। কেন হলো না? এরা দুজনেই অভিলম্ব, একই লাইনের ওপর লম্ব, তার মানে সমান্তরাল, তার মানে এটা জেড তৈরি করেছে একান্তর কোণ। তাহলে এটা যেই সমান হয়ে গেল, তাহলে R1 আর I2 যদি সমান হয়ে যায়, তাহলে তুমি R1 এর জায়গায় কি বসিয়ে দাও? I2 বসিয়ে দাও। R1 এর জায়গায় কি বসিয়ে দাও? I2 বসিয়ে দাও। যেই বসিয়ে দিলে সঙ্গে সঙ্গে এটা কেটে গেল। কেটে গেল মানে তোমার কি দাঁড়িয়ে গেল? সাইন R2 সমান সাইন I1, দুদিকে সাইন উঠে গেল, R2 সমান I1, R2 সমান I1। তাহলে কি বুঝলাম? আবার একবার বলি। প্রথমে μ12 মানে সাইন I1 বাই সাইন R1, μ21 মানে I2 সাইন I2 বাই এটা। এর ধর্মটা কি বলছে? যে 2 1 মানে যা হবে 1/12 মানে তাই হবে। অর্থাৎ এক নম্বরে 2 নম্বরে এলে যা সাইন আই বাই সাইন আর হবে, 2 নম্বর 1 নম্বরে উল্টে যাবে, সাইন আর বাই সাইন আর হবে। তাহলে এই জিনিসটা অনন্য। তাহলে এইটা সমান এটা করলাম। এবার এখানে কি করব না, এটা সমান্তরাল, তাহলে R1 আর এটা কি সমান হয়ে গেল। যেই সমান হয়ে গেল R1 এর জায়গায় I2 বসিয়ে দিলি, সাইন I2 কেটে গেল। তাহলে এটা সমান হলো। যেই সমান হলো, দুদিক থেকে সাইন উঠে গেল, তাহলে R1 সমান কি হলো না R2 সমান I1। অর্থাৎ কি দেখতে পেলে? যে কোণে আপতিত হয়েছিল সেই কোণেই বেরিয়েছে। মানে এইটা যে কোণ, এই লম্বের সঙ্গে যে কোণ করেছিল, এই লম্বের সঙ্গে সেই কোণেই বেরিয়েছে। তাহলে যে কোণে আপতিত সেই কোণই যদি বেরোয়, তাহলে মনে রাখতে হবে লাইন দুটো কি হবে? সমান্তরাল। লাইন দুটো কি হবে? সমান্তরাল। তাহলে আমি কি প্রমাণ করতে পারলাম? যে কাঁচের স্ল্যাবের মধ্যে আলো গেলে আমি এইখানে প্রমাণ করলাম। প্রমাণটা খুব ইজি। আবার বলছি, এখান থেকে μ12 সাইন I1 বা সাইন R2। এবার অনেকে যেটা করে, এটাকে I1 দেয়, এটাকে R1 দেয়, এইটাকে R2 দেয়, এইটাকে I2 দেয় মেলানোর জন্য। কিন্তু আমার দরকার নেই, আমরা যেটা বুঝি সেটাই করব। I2 R2 দিয়ে দেখালাম, যে কোণ আপতিত হয়েছে সেই কোণেই বেরিয়েছে। যে কোণ আপতিত হয়েছে সেই কোণেই বেরিয়েছে। কিভাবে দেখালাম এটা নিশ্চয়ই বুঝতে হবে। যদি বুঝতে হবে আবার বলবে, আমি আবার দেখাবো। আর একবার বলে দিচ্ছি, 1 2 মানে সাইন I1 বাই R2, যে কোণ আপতিত সেই কোণ প্রতিফলিত, আপাতন কোণের সাইন প্রতিফলন কোণের সাইনের অনুপাত। 2 1 মানে কি? এখান থেকে বেরোচ্ছে, তার আপাতন কোণের সাইন প্রতিফলন কোণের সাইনের অনুপাত। এবার আমি বললাম যে এই ধর্মটা আছে যে 1 থেকে 2 তে গেলে যে হবে, 2 থেকে 1 গেলে তার অন্যান্য হবে। তো 2 1 মানে 1/12। কেন দেখালাম? একটু দেখালাম যে যদি এইদিকে এসে এইদিকে হয়, তাহলে এইদিকে গেলে এইদিকে হয়, উল্টে যাবে। সেই সম্পর্ক ধরে এই জায়গাটা পেলাম। পাওয়ার পর বললাম এইটাই ছেলেটা ভুল করে বুঝতে পারে না যে R1 আর I2টা কেন সমান হলো। কেন সমান হলো না? একই লাইনের ওপর এটা সমান্তরাল, এর ওপরে লম্ব, এর ওপরে লম্ব, তাহলে দুজনেই সমান্তরাল। এটা জেড তৈরি করেছে, এই কোণটা সমান। যেই এইখানে তো আমি R1 এর জায়গায় I2 বসিয়ে দিলাম, সাইন R1 সাইন 1 কেটে গেল, রইল নিচে দুটো সমান। নিচে দুটো সমান হলে সাইনটা উঠে যায়, তাহলে R2 সমান I1, R2 সমান I1। অর্থাৎ এটা থেকে প্রমাণ হলো যে কোণ আপতিত হয়েছে সেই কোণই প্রতিষ্ঠিত, মানে ফাইনাল প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে এরা দুজন পরস্পর কি হবে? সমান্তরাল। তাহলে এখান থেকে প্রমাণ করা গেল কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে কোনো আলো পাস করলে সেই কাঁচের কি হয় না, আলোর কোনো প্রচ্যুতি ঘটে না, অর্থাৎ সমান্তরালভাবে নির্গত হয়। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিজম। আশা করছি তোমরা বুঝতে পারবে। দেখবে এইগুলোকে তোমরা একটু নিজেরা খাতায় কষবে, এবং যেভাবে বলছে আমাদের কাছে বোঝানো তোমাদেরকে যে কোন ফ্যানটা কি হচ্ছে। ওই যে একান্তর কোণ, একান্তর কোণটা সমান না বুঝলে তুমি আর ওইটাতে সমান বসাতে পারবে না, তাহলে দুটো কাটবে না, দুটো না কাটলে সম্পর্ক হবে। প্রিজম, প্রিজমের যেটা বলেছে সেটা হচ্ছে প্রিজম এরকম তল, জানো তোমরা প্রিজমের গঠন টঠন নিয়ে তো আলোচনা করছি না। যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে কি, এইখানে আঁকাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি আবার বলছি, এই প্রতিফলন প্রতিসরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অঙ্কিত অবিলম্বটা, খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা ছেলেরা গোলমাল করে ফেলো। আমি আস্তে আস্তে করে আঁকছি, তোমরা দেখো। প্রথমে আলোটা কি হবে? আলোটা এরকম অঙ্কিত অবিলম্ব আছে, মানে এই তলটার সঙ্গে 90, এটা মাথায় রাখবে। এটা কত ডিগ্রি? 90। তাহলে এই 90 মানে এ 90 সব 90, এটা থেকে কোন ব্যাপার নেই, 90। এবার আলো এখান থেকে আপতিত হলো, আলো এখান থেকে আপতিত, যেই আপতিত হলো সঙ্গে সঙ্গে এই কোণটা কত হয়ে গেল? I কোণ, মানে I1। আর আপতিত হলো I1 কোণে, ঠিক আছে। এবার বায়ু থেকে কাছে ঢুকছে, তাহলে এর অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল কোন দিকে? অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল সোজা। এটা কিন্তু তার ফাইনাল যাওয়ার কথা, যদি প্রিজমটা না থাকতো সোজা বেরিয়ে যেত। কিন্তু আমি কি বললাম যে এ কিন্তু কি করবে না, এর যাওয়ার কথা ছিল যা অঙ্কিত অবিলম্বের দিকে সরে আসবে। দেখো এ কিন্তু এইটুকু সরে এলো। আমি দেখাচ্ছি, অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল সবসময় দেখাতে হয় ধনাত্মক, মানে ঘড়িকাটার বিপরীত দিকে। তাহলে দেখো এই কোণটা এর কি হয়ে গেল? এই কোণটা হয়ে গেল R1, অর্থাৎ I1 কোণে আপতিত হয়ে ঘুরে গেছে। তাহলে অঙ্কিত অবিলম্ব এইটার সঙ্গে কোণ করেছে কত? R1। এবার অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার আমি বুঝলাম স্যার এটা অঙ্কিত উলম্ব, এর সঙ্গে I1 করেছে, এটা তো অঙ্কিত উলম্ব স্যার, তাহলে এই লাইনটার সঙ্গে মানে এটা অ্যাকচুয়ালি গেছে এইদিকে, ও ঘুরেছে এইদিকে,
তাহলে এই লাইনটার সঙ্গে আপনি এর কোণ করলেন, এই লাইনটার সঙ্গে এর কোণ করলেন না কেন? দেখো এর একটা আনসার আছে, সেটা হচ্ছে এইটা কিন্তু এই তলে ঢুকে গেছে, মানে কাঁচের ভেতর ঢুকে গেছে। এটা তো কাঁচ, এটা বায়ু, সেই একই জিনিস। এটা বায়ু, এটা কাঁচ, আর এটা হচ্ছে বায়ু, তাই তো? তাহলে দেখো আমার যখন তল থাকে, যখন এটা এই তলে আছে, অর্থাৎ কিসের বায়ু মাধ্যমে আছে, এর যাওয়ার কথা ছিল এইদিকে না গিয়ে এইদিকে ঘুরে গেল। তাহলে এই যে ঘুরে গেছে লাইনটা কোথায় ঢুকে গেছে? কাঁচের মধ্যে ঢুকে গেছে। তাহলে কাঁচের মধ্যে যখন ঢুকে গেছে, তাহলে আমি হিসাব করবো কাঁচের মধ্যে যে অঙ্কিত অবলম্বটা আছে, অঙ্কিত অবলম্বের যে পার্টটা কাঁচের মধ্যে আছে তার সঙ্গে যে কোণ করেছে, কখনোই আমি এর সঙ্গে এদিকে যেতে পারবো না, কারণ আমি কাঁচ থেকে বায়ুতে বেরোতে পারবো না। এটা কখনো করবে না। আমি সবাই মনে করতে পারো যে আমি তো অঙ্কিত অবলম্বের সঙ্গে কোণ করলেই আমার হয়ে যাবে, কিন্তু অঙ্কিত অবলম্ব কোন দিকে থাকবে? পার্টটা থাকবে নিচে দিকে। আমরা যখনই কোনো দেখাই এইভাবে, আমরা দেখাই এইভাবে, তাহলে আমরা কি করি? এর সঙ্গে কোণ করি, এর সঙ্গে কোণ করি। কখনো কি বলি এর সঙ্গে কোণ? কারণ এটা একটা মাধ্যম আছে, এটা একটা মাধ্যম আছে, এটা কিন্তু কখনো হয় না। যাই হোক, তাহলে আমরা বেসিক কনসেপশন যেটা ছিলাম সেখানে কি না, আমাদের এখানে I1 কোণ আপাতত যে R1 কোণে নিশ্চিত হয়েছে। এবার আলোটা যাওয়ার কথা ছিল এইদিকে, ঘুরে গেছে এইদিকে। তাহলে এইখানে একটা চ্যুতি ঘটলো। এখানে কত চ্যুতি ঘটলো? del1। কত চ্যুতি ঘটলো মানে কতটা ঘুরেছে? এইদিকে যাওয়ার কথা ছিল এইদিকে ঘুরেছে, del1 করে চ্যুতি ঘটেছে। এবার আলোটা এখানে গেল, করার পর এইখানে যখন রিফ্লেকশন হবে, এখানে একটা অঙ্কিত উলম্ব টানতে হবে, এইখানে একটা অঙ্কিত উলম্ব টানতে হবে। অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটাও কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। মানে এই তলটার সাথে সবসময় অঙ্কিত উলম্ব, মানে যে তলে আপতিত হচ্ছে সেই আপতিত বিন্দুতে লম্বটা হচ্ছে অঙ্কিত উলম্ব। এবার এর কিন্তু এইটা প্রথম তলের ক্ষেত্রে যাওয়ার কথা ছিল এইদিকে, এতটা ঘুরেছে প্রথম del1। দ্বিতীয় তলেও যদি এই তলটা না থাকতো, তাহলে এ কিন্তু সোজা বেরিয়ে যেত। কিন্তু ও না গিয়ে কি হলো, একটু ঘুরে গেল। কেন ঘুরবে? দেখো বারবার রুলস গুলো ফলো করছি। বায়ু থেকে কাছে ঢুকছে, অঙ্কিত কাছে সরে আসছে, অর্থাৎ কি হচ্ছে? I1 থেকে R1টা ছোট হচ্ছে, I1 থেকে R1টা ছোট হচ্ছে। যখন কাছ থেকে বায়ুতে বেরোচ্ছে, ঘন থেকে লঘুতে বেরোচ্ছে, তখন দেখো যাওয়ার কথা এইদিকে, ও আরো সরে এসেছে। তার মানে ওর অ্যাকচুয়ালি দেখো এই কোণটা হচ্ছে R2, সরি এখানে কিন্তু I2 দেবো, আমি ওটাই বলতে চাইছিলাম। এখানে অন্য কিছু না, এইখানে কিন্তু আমরা কি দেবো? R2। মানে আমরা ঘুরিয়ে লিখছি, মানে এর আপতন কোণ I1, প্রতিসরণ কোণ R1। দ্বিতীয় তলে আপতন কোণকে I2 বলছি, R2 বলছি, প্রতিসরণ কোণকে কি বলছি? I2 বলছি। দেখো তাহলে অঙ্কিত অনুসারে যে কোণ করেছে, দেখো তুমি ভালো করে বুঝতে পারবে যাওয়ার কথা ছিল এইদিকে, ও সরে এসেছে এতটা, ঠিক আছে? সরে এসেছে এতটা, তাই তো? তাহলে কি হচ্ছে না, ওর I2টা মানে অর্থাৎ প্রতিসরণ কোণটা বেড়ে গেল, বেড়ে যাওয়ারই কথা, কারণ অঙ্কিত অবিলম্ব থেকে সরে আসবে, মানে অঙ্কিত অবিলম্বের দিকে যাবে না, কাছে সরে আসবে, মানে দূরে সরে আসবে। তাহলে কি পারবে না, আপতন কোণের থেকে প্রতিসরণ কোণটা বেড়ে যাবে, বেড়ে গেছে। কিন্তু অরিজিনালি সরেছে এইটা। তাহলে এইটা দেখো অ্যাকচুয়ালি এইটা যেটা যাচ্ছে সেইটা হচ্ছে কি, এই যে গেল, তাহলে অরিজিনাল গেল এইটা, ভালো করে লক্ষ্য করবে। কিন্তু অরিজিনাল এটা হচ্ছে del2, মানে সরে চ্যুতি হয়েছে। কিন্তু তুমি জিনিস ভাবো ভালো করে, ওর যাওয়ার কথা ছিল এইদিকে, ও একবার বাঁকলো আর একবার বাঁকলো, তাহলে অরিজিনাল গেছে এইটা। তাহলে যাওয়ার কথা ছিল এইটা, গেছে এইটা। একে যখন পিছন দিকে বাড়ালাম, তখন দেখে এই যাওয়ার কথা ছিল এইদিকে ঘুরে। আমি আলটিমেটলি বলবো যে ও এইদিকে যাওয়ার কথা ছিল, প্রথমে এইদিকে ঘুরলো, আরো ঘুরলো, আলটিমেটলি যাওয়ার কথা ছিল এইদিকে ঘুরেছে। তাহলে মোট চ্যুতিটা হয়েছে এই লাইনটার সঙ্গে এই লাইনটা, মানে কত? ডেল্টা। কত হচ্ছে? ডেল্টা। অর্থাৎ এইটা হচ্ছে মোট চ্যুতি। এই চ্যুতির পরিমাণটা আমরা নির্ণয় করব। তাহলে প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে যে কোনো প্রিজমের এক তলে I1 কোণে যদি আপতিত হয়, দ্বিতীয় তল থেকে যদি I2 কোণে বেরিয়ে যায়, ভেতরকার কোণগুলো বলেই নেই, বলছে I1 কোণে যদি আপতিত হয়, যদি দ্বিতীয় তল থেকে I2 কোণে বেরিয়ে যায়, তাহলে চ্যুতির পরিমাণটা নির্ণয় করো। এবং সেখানে শীর্ষ কোণটা এখানে বলা আছে A, মানে এই প্রিজমটা ABC, তো শীর্ষ কোণটা হচ্ছে A, শীর্ষ কোণটা হচ্ছে A। আমি তোমাদের প্রথম ফিগারটা বোঝালাম যে প্রশ্নটা কি। প্রশ্নটা হচ্ছে এইটা, I1 কোণে আপতিত হয়েছে, যে বারবার ঘুরেছে, প্রথম ঘুরেছে এদিকে, তার মানে কত? প্রথম চ্যুতি কত হয়েছে? প্রথম তলের del1। তারপরে এইদিকে যাওয়ার কথা ছিল, আরো ঘুরেছে, del2 কোণে ঘুরেছে, ফাইনাল গেছে এইটা। তার মানে আমি বলবো যাওয়ার কথা ছিল এইদিকে, ও ঘুরে গেছে এইদিকে। ঠিক এরকম জিনিসটা, যাওয়ার কথা ছিল এইদিকে, এদিকে ঘুরে, যাওয়ার কথা ছিল এইদিকে, ঘুরে গেছে এইদিকে। মানে কত কোণে ঘুরেছে? ডেল চ্যুতি। এই ডেলের মানটা কি I1 আর I2 দিয়ে বার করতে হবে। এক্ষেত্রে I1 হচ্ছে আপতন কোণ প্রথম তলে, I2 কিন্তু দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ, দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ। এটার জন্যই বললাম যে সবসময় যে I মানেই আপতন কোণ এরকম কিন্তু ব্যাপার না। আমি একটু ছবিটা আরেকটু পরিষ্কার করে রাখি, অনেক কিছু এঁকেছি, এই 90 গুলো আমি লিখবো না, নিশ্চয়ই আপাতত বুঝে গেছো। কারণ লিখলে জিনিসটা ছোট ভিজিকিজি হয়ে যাবে, মানে বুঝতে পারবে না। ঠিক আছে, আমি একটু পরিষ্কার করে লিখছি। আমি 90 গুলো লিখবো না, তোমাদের খালি মুখে বলে দিচ্ছি অঙ্কিত অবিলম্ব। ঠিক আছে, ওটা মাথায় রাখবে। এটা অবিলম্ব, এটা অবিলম্ব, মনে রাখবে। এটা অবিলম্ব, এটা অবিলম্ব। এটা শীর্ষ কোণটা হচ্ছে A কোণ, মানে ABC এর শীর্ষ কোণটা হচ্ছে A কোণ। এইদিকে I1 কোণে আপতিত হয়েছে, ভালো করে দেখো I1 কোণে, মানে অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল ওর এইদিকে, মানে যাওয়ার কথা ছিল এইদিকে।
ও ফার্স্ট পেজে ঘুরলো, আমি তীর যেগুলো দিচ্ছি সেগুলো অরিজিনাল লাইট যাচ্ছে, মানে এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তাহলে কত, এটা কত হলো R1। দ্বিতীয় তলা গেলে আপতিত হয়েছে, দ্বিতীয় তলা আপতিত অঙ্কিত অবিলম্ব সময় কোণ, কত হচ্ছে R2, এটা R2 কিন্তু আপতন কোণ, এর অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এইদিকে, মানে দ্বিতীয় তলার ক্ষেত্রে, কিন্তু আরো ঘুরলো, তাহলে অরিজিনাল কাছে এটা, তাহলে অরিজিনাল লাইন কোনটা, এই তীর মেরেছি, তীর মেরেছি, তীর মেরেছি, অরিজিনাল দ্বিতীয় তলা কত হচ্ছে, এইটা হচ্ছে কত I2, I2 গুলো বেরিয়েছে। তাহলে দ্বিতীয় তলা চ্যুতি কত হলো, দ্বিতীয় তলা চ্যুতি হলো এইটা del2, মানে দ্বিতীয়টার ক্ষেত্রে, এটা প্রথমটার ক্ষেত্রে চ্যুতি del1, এইটুকু হচ্ছে del1। তারপরে এখানে এটাও যাওয়া গেলে এদিকে বেঁকেছে, তাহলে del2, কিন্তু আলটিমেটলি এই লাইনটা একটু যদি বাড়িয়ে দিই তাহলে এ গিয়ে টাচ করবে এইখানে গিয়ে, তার মানে আমি যেটা বললাম যে যাওয়ার অরিজিনাল কত ছিল এইদিকে, ও ঘুরে গেছে এইদিকে, তাহলে অরিজিনাল চ্যুতি হয়েছে কত, এটা del, কত হয়েছে del, ঠিক আছে, এটা নাম দিই এ বি, ঠিক আছে, এই যে টাচ করে, এই যখন টাচ করেছে না, এটাকে পি দিচ্ছে, ঠিক আছে, টাচটাকে মানে এইদিকে যাওয়ার কথা ছিল এইদিকে ঘুরে গেছে, তারপরে এই বাড়তি লাইনটা না আঁকলেও চলবে, ঠিক আছে, শীর্ষকোণটা এই, আর এইখানে একটা নাম দাও টি। এবার দেখো, খেয়াল করো প্রথম তলটার ক্ষেত্রে কি হয়েছে, প্রথম তলটার ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, এই যে লাইনটা যাওয়ার কথা ছিল এইদিকে, তাহলে এই যে আমরা কি জানি, একটা লাইন ছেদ করলে সামনে কোণগুলো কি হয় গো, বিপ্রতীপ, কি হয় বিপরীতের, আমরা বহু আগে শিখেছি ক্লাস 8-এ, যে দুটো লাইন পরস্পর ক্রস করলে সামনাসামনি করে বিপরীত তারা সমান হয়, তাহলে এর বিপরীত কি I1, ভালো করে লক্ষ্য করো I1, আমি জাস্ট বোঝাবো, তোমরা বইটা থেকে পড়বে, লেখাটাও নিজের মতো লিখবে, আমি যেটা লিখছি সেটা লিখলেও হবে, কিন্তু আমি লেখাগুলো অমিট করছি, জাস্ট বোঝানোটাও। I1 তাকে দেখো এইটা এইদিকে গেছে, এইটা এইদিকে গেছে, লক্ষ্য করো, তাহলে ভেতরকার গোটা কোণটার সাথে গোটা কোণটা সমান, তাহলে I1 কার সঙ্গে সমান, R1 আর del2, R1 আর del1, অর্থাৎ R1 এর সঙ্গে del1, তাই তো হওয়ার কথা। I1 এর থেকে R1 ছোট হয়েছে, যেটা ছোট হয়েছে সেটাই চ্যুতি, যতটা ছোট হয়েছে ততটাই চ্যুতি, তাহলে চ্যুতিটার এটা মিলিয়ে হলো I1, এটা বেরোলো, তাহলে এখান থেকে del1 কত বেরোবে গো, I1 মাইনাস R1, সরি R1টা বার করো, তাহলে আরো ভালো হবে, আচ্ছা del1ই থাক, অসুবিধা নেই, del1 সমান I1 মাইনাস R1, আচ্ছা হলো। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে R2 কোণে এইদিকে যাওয়ার কথা ছিল, আরেকটু নিচে নেমেছে, সরেছে, তাকিয়ে দেখো এর এই লাইন আর এই লাইন ভালো করে লক্ষ্য করো, তাহলে এই del2টা যদি এইটা হয়, তাহলে এর আবার এইটা del2 বিপ্রতীপ, দেখো এটাও বিপ্রতীপ হয়েছে, দেখো এই লাইনটা গেছে আর এই লাইনটা গেছে, তাহলে এইটার সঙ্গে এটা বিপ্রতীপ, এটা del2 না এটা del2, del2র সাথে R2 মিলিয়ে গেলেই, del2র সাথে ভালো করে লক্ষ্য করো, del2র সাথে R2 মিললে, মানে যদি মেলাই, মানে del2র সাথে del2টা কেন হলো, এটা del2 হলে del2, এই লাইনটা আর এই লাইনটা তাদের মাঝখানে কোন del2, তাহলে এটা del2 মানে এটা del2র সঙ্গে R2 মিলিয়ে গেলে গোটা I2, গোটা I2, বা আরেকভাবে বলতে পারো যে এটা এইদিকে যাওয়ার কথা ছিল একটু ঘুরে গেছে, তাহলে এই ঘোড়াটা আর R2 নিয়ে হচ্ছে I2, ঘোড়াটার R2 নিয়ে হচ্ছে I2, তাহলে এখান থেকে del2 কত, I2 মাইনাস R2 বেরিয়ে গেল, তাহলে তুমি এক কাজ করো, del1 প্লাস del2 কত বেরোলো, I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, তার মানে I1 প্লাস I2 ব্র্যাকেট মাইনাস R1 প্লাস R2, ঠিক আছে, বেরিয়ে গেল। এবার দেখো ভালো করে লক্ষ্য করো, খুব ভালো করে জিনিসটা দেখো, তাহলে এটা বেরিয়ে রইলো আমার হাতে, এবার আমার এই শীর্ষকোণটার সঙ্গে সম্পর্ক, তখন প্রশ্নটা কি আসছে আমি বলছি, একটু পরে প্রমাণটা করে নি, প্রশ্ন হচ্ছে শীর্ষকোণ দিই, এবার তাকাও তো, এইটা 90 এই তলটার সাথে, এইটা 90 এই তলটার সাথে, মানে এই তলটার সাথে 90 মানে এর সাথে 90, গোটাটা 90, এটাও 90, তাহলে এটা চতুর্ভুজ ফিগার হয়েছে না, দেখো চতুর্ভুজ এ এ, এটা এ দিয়েছো এখানে, তাহলে এ দিও না, এখানে অন্য কিছু দাও, এখানে যেহেতু শীর্ষকোণটা এ দিয়েছো, এ বি সি দিয়েছো, তাহলে এখানে বি টি না দিলে এখানে একটা পি কিউ আর দিয়ে দাও, পি কিউ এরকম দিয়ে দাও, তাহলে এ পি টি কিউ, এটা চতুর্ভুজ এ পি কিউ টি, তার মধ্যে এই গোটা কোণটা বলছি 90, এই গোটা কোণটা বলছি 90, তাহলে 90 একসাথে বেরিয়ে গেল, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হয় 360 ডিগ্রি, কত ডিগ্রি হয় 360 ডিগ্রি, তাহলে এই কোণটার এই কোণে 90 বেরিয়ে গেল, কেন বেরিয়ে গেল, অঙ্কিত হলো আগে দেখিয়েছিলাম একটু আগের ফিগারে যে এটা 90 এটা 90, মানে এগুলো সবই 90, তাই না, তাহলে 90 একসাথে বেরিয়ে গেল, তাহলে এরা দুজন মিলিয়ে 90, তার মানে এ কোণটা আর টি কোণটা এই দুটো মিলিয়ে কত হচ্ছে 180, কত হচ্ছে 180, কি সূত্র নিজে হলো, এটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজের এই কোণটা অর্থাৎ কি এ পি টি 90, এ কিউ টি 90, কারণ এটা অবিলম্ব, মানে এই তলের সঙ্গে 90 আছে, মানে এটা 90 এটা 90, তাহলে দুটো 90 180 বেরিয়ে গেল, তাহলে এই কোণটার এই কোণটা মিলিয়ে হবে 180, তাহলে টি কোণটা কত হবে 180 মাইনাস এ কোণ, 180 মাইনাস এ কোণ, আচ্ছা হলো। এবার লক্ষ্য করো, এটা কিন্তু পি নাম দিয়েছে, খেয়াল করো পি এর নাম দিয়েছে কিউ, ভালো করে খেয়াল করো, এই যারা ত্রিভুজ দেখতে পাচ্ছ, কি ত্রিভুজ পি টি কিউ, কি ত্রিভুজ পি কিউ টি বা পি টি কিউ, যা দেবে একই ব্যাপার,
পিটি কিউ, এই ত্রিভুজটা। আচ্ছা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। এর এই কোণটা কত? R1। এর এই কোণটা কত? R2। একটুকে দেখেছো? তাহলে R1 প্লাস R2 প্লাস টি সমান 180, প্লাস টি সমান 180। তাহলে দেখো টি সমান অ্যাঙ্গেল টি সমান কত? 180 মাইনাস R1 প্লাস R2, 180 মাইনাস R1 প্লাস R2। আচ্ছা একটু আগে টি পেলে 180 মাইনাস, এখন টি পেলে 180 মাইনাস R1 প্লাস R2। তাহলে তুমি কি বুঝতে পারছো এদের যদি সমান করি তাহলে এ সমান কত বেরোবে? R1 প্লাস R2। এ সমান কত বেরোবে? R1 প্লাস R2। এ সমান বেরোবে R1 প্লাস R2। অর্থাৎ শীর্ষ কোণটা মান হচ্ছে R1 প্লাস R2। কি করে পেলাম আবার বলি, এটা চতুর্ভুজ, তার চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা এই কোণে 90 90 180 বেরিয়ে গেল। তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে 180। 180 মানে টি কোণ মানে 180 থেকে এবার আবার এই ত্রিভুজ থেকে পাচ্ছি যে R1 R2 প্লাস টি যোগ করলে 180, তো টি মানে 180 থেকে দুজন বাদ। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা মাথায় রাখবে। তাহলে তোমার কি বেরোচ্ছে না? এ সমান R1 প্লাস R2, এটা বেরোলো। যেই বেরোলো তুমি এখানে বসিয়ে নাও I1 প্লাস I2 মাইনাস এ, I1 প্লাস I2 মাইনাস এ। ঠিক আছে, এই মানের জায়গায় কি বসিলাম? এ বসিলাম, শীর্ষকোণ। আচ্ছা এবার তুমি বলো স্যার এটা তো চ্যুতি নয়, ডেল ওয়ান প্লাস ডেল টু তো চ্যুতি নয়। চ্যুতি তো ডেল, মোট চ্যুতি, কারণ এদিকে যাওয়ার কথা ছিল, সে একবার ঘুরেছে, তার মানে সে অরিজিনালি ঘুরেছে কত? ডেল ঘুরেছে। তাকিয়ে দেখো খুব ভালো করে, এইখানে যেটা নাম দেওয়া, যেটা পি নাম দিলে আবার হবে না, পি কিউটি দিয়েছে কিনা আর দাও। এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজ, কোন ত্রিভুজ দেখতে পাচ্ছ? পি আর কিউ। কোন ত্রিভুজ দেখতে পাচ্ছ? পি আর কিউ। ভালো করে দেখো, পি আর কিউ দেখতে পাচ্ছ ত্রিভুজ পি আর কিউ। এই ছবিটা গেছে পি আর কিউ, তার এটা বেরিয়ে গেছে। তাহলে এটা কি কোণ? বহিস্থ কোণ। তাহলে বহিস্থ ডেল্টা, বিপরীত অন্তস্থ কে? দেখো ডেল্টার পাশের কোণটা জানি না, এই আর কোণটা জানি না, এই দুটো জানি, ডেল ওয়ান প্লাস ডেল টু। তাহলে ডেল ওয়ান প্লাস ডেল টু। তাহলে অরিজিনালি এই চ্যুতিটা হচ্ছে ডেলটা কত না? ডেল ওয়ান আর ডেল টু। এই চ্যুতি আর এই চ্যুতি মিলিয়েই হচ্ছে মোট চ্যুতি। এই চ্যুতি আর এই চ্যুতি মিলিয়ে হচ্ছে মোট চ্যুতি। কোনটা বললো আবার দেখো, খেয়াল করো। অরিজিনাল যাওয়ার কথা ছিল এইদিকে, একবার ঘুরে এদিকে ঘুরেছে, তার মানে এটা পেছন দিকে টানলে এইটা, তার মানে অরিজিনালি এদিকে যেতে গেলে এদিকে ঘুরেছে, মোট চ্যুতি ডেল। ডেলটা হচ্ছে দেখো এই ত্রিভুজের, কোন ত্রিভুজের? এই যে ত্রিভুজ, বারবার দেখা যাচ্ছে, আমার ছবিটা তো একটু কালার হয়ে যাচ্ছে। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে দেখো কি দেখতে পাচ্ছ? এটা বহিস্থ কোণ। তার ডেল হচ্ছে বহিস্থ, বিপরীত অন্তস্থকে ডেল ওয়ান আর ডেল টু। বহিস্থ হচ্ছে বিপরীত অন্তস্থ ডেল ওয়ান আর, তার ডেল মানে ডেল ওয়ান প্লাস ডেল টু। ডেল ওয়ান প্লাস ডেল টু মানে এইটা। তাহলে এখানে বসাতে পারি ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ কোণ, I1 মাইনাস I2 মাইনাস এ কোণ। তাহলে তোমার প্রশ্নটা হবে এরকম, যদি I1 কোণে আপতিত হয়, দিয়ে শেষ প্রান্ত থেকে বেরোয় কত? I2 কোণে প্রতিষ্ঠিত হয়, তাহলে চ্যুতি হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। এ কোণটা হচ্ছে কি? প্রিজমের শীর্ষকোণ। প্রিজমের শীর্ষকোণ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা বারবার গুলিয়ে ফেলে। আমি তোমাদেরকে যে টিপসটা দেবো আমি বোঝালাম, তোমরা পাশাপাশি ভিডিওটা রেখে দিয়ে তোমরা জাস্ট বইটা মেলে মেলে দেখবে, হ্যাঁ স্যার এটা বলেন ঠিক, এটাও বিলম্ব, আচ্ছা এইটা এইদিকে বেরিয়েছে, আচ্ছা যাওয়ার কথা ছিল এইদিকে, মেলাও আর বইয়ের ছবি দেখো, মেলাও আর বইয়ের, তখন নিজের ছবি আঁকো, নিজের লাইনটা পাস করাও। এদিকে পাস করছে, আছে স্যার বলে এদিকে যাওয়ার কথা, ঠিক ঠিক, এটা দিকে ঘুরে গেছে, আচ্ছা ঘুরেছে ডেল ওয়ান, এদিকে আর ওয়ান হচ্ছে কত? প্রতিসরণ কোণ গেছে, যাওয়ার পর তলে পড়েছে কত? এটা R2 কোণে পড়েছে, যাওয়ার কথা ছিল এইদিকে, ঘুরেছে এদিকে, তাহলে ডেল টু কোণে ঘুরেছে, টোটালটা হয়েছে I2। এইভাবে যেটা বোঝালাম সেটা নিজের হাতে লিখে লিখে করো, দেখবে তখন তোমার কিছু নেই যে এটা বাড়িয়ে দিচ্ছে ডেল, ডেল মানে বহিস্থ কোণ মানে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান। তার আগে এই ফিগারগুলো করা হয়ে গেছে, দেখবে টুকটুক করে নিজের হাতে করো, না হলে কিন্তু পারবে না। যদি চোখে দেখো বা পড়তে যাও সব গুলিয়ে যাবে। ঠিক আছে, যাক এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। এবার আমরা যেটা যাবো লেন্সে যাবো। ঠিক আছে, লেন্সে দেখো ঢুকছি আমরা। লেন্স খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা আগের দিন একটা দর্পণ পড়েছি, খানিকটা ওরকম টাইপের। দর্পণে আমরা কি সংজ্ঞা দিয়েছিলাম? দর্পণে দিয়েছিলাম যে একটি গোলীয় তলের অংশবিশেষ প্রতিসারক মাধ্যম। তার মানে একটা গোলীয় তল, তার একটা পার্ট কেটে নিয়েছিলাম, অর্থাৎ এই গোলীয় তল থেকে আমরা একটা পার্ট কেটে নিয়েছিলাম, যে পার্টের যদি এই তলটা ঘষা হয়, অর্থাৎ যদি আমার প্রতিফলন করছে কোন তলটা? ভেতরকার তলটা, অর্থাৎ অবতল তল, তখন তাকে অবতল দর্পণ বলেছিলাম। সেক্ষেত্রে প্রতিফলন হয়ে এদিকে বেরিয়ে যেত, সেগুলো দেখিয়েছিলাম। আবার এই একই রকম যে এই গোলের যে অংশটা, সেই যদি এই দিকটা ঘষা হয় তখন প্রতিফলন হয় এই দিকে, তাই না? তার মানে এটাকে বলেছিলাম উত্তল দর্পণ। তাহলে দর্পণে কি সংজ্ঞা বলেছিলাম? যে কোনো একটা প্রতিসারক তল যদি গোলীয় তলের অংশ হয়, মানে প্রতিসারক তল হতে হবে, শুধু একটা কাঁচ কেটে দিলাম তার মধ্যে কোনো রিফ্লেকশনই হয় না, তাহলে কিন্তু সেটা কোনো দর্পণ হবে না। এখানে তেমনি, ওখানে একটা ছিল, এখানে হচ্ছে দুটো সবসময়। সেটা কি বলছে? যে লেন্স কি বলছে, যখন কোনো প্রতিসারক মাধ্যম দুটি গোলীয় তল বা একটি গোলীয় তল একটা সমতল দ্বারা, এখানে লেন্স অনেক ধরনের আছে।
সমতল, উভতল, সমাবতল, এইসব অনেক কিছু আছে। আমরা মেনলি আলোচনা করবো দুটো লেন্স নিয়ে, সেটা হচ্ছে কি উত্তল আর অবতল। তাহলে কি বলছি না, যখন ধরো আমি এরকম একটা গলীয় তল নিলাম আর একটা গলীয় তল নিলাম, দেখো দুটো গলীয় তল দ্বারা সীমাবদ্ধ হয়েছে এই পার্টটা, এই পার্টটা আমি যদি তাহলে এটাকে পরিষ্কার করে দিই, মানে এই গলীয় তলে বাকি অংশ নিলাম না, এই গলীয় তলে বাকি অংশটা আমরা নিলাম না, তাহলে যেটা পড়ে রইলো এইটা একটা লেন্স। অর্থাৎ এই একটা দেখো ছবিতে আঁকানো আবছা হয়ে যাচ্ছে, এটা একটা গলীয় তলের অংশ, এইটা একটা গলীয় তলের অংশ, তাই না? এই গলীয় তলের অংশ এইটা হচ্ছে লেন্স, এইটাকে আমরা বলবো উত্তল লেন্স। কেন কাকে কি বলছি উত্তল সেটা পরে আছে, উত্তল লেন্স। তাহলে লেন্স কাকে বলে বললাম, লেন্স বললাম যখন কোনো প্রতিসরক মাধ্যম দুটো গলীয় তল বা একটি গলীয় তল একটি সমতল, অর্থাৎ একটা গলীয় তল আর একটা সমতল। অ্যাকচুয়ালি গলীয় তল বলতে এখানে কিন্তু গোল মানে বৃত্ত নয়। আগের দিনে আমরা লেন্স দর্পণের ক্ষেত্রে বলেছিলাম এখানে কিন্তু কি গোল গোলক, অর্থাৎ ফুটবলের মতো জিনিস, তার একটা পার্ট কেটে দিচ্ছি। মানে যেমন স্টিলের চামচ আমরা আগের দিন দেখিয়েছিলাম, স্টিলের চামচ এরকম খাঁজ আছে, তাই না? তার এই দিকটা যদি রিফ্লেকশন করে তাহলে অবতল খাঁজের রিফ্লেকশন হচ্ছে অবতল দর্পণ, যদি এই দিকটা করে তাহলে উত্তল দর্পণ। কিন্তু এটা কি মানে শুধু বৃত্তের মতো লাইন না, এটা একটা গোলকের মানে একটা বাট, মানে গোল স্টিলের বল থেকে যদি কেটে নিই যে পার্টটা হয় সেরকম এদিকের পার্টটি এদিকের পার্টটি, মানে এদিকে আমার খানিকটা এরকম মনে হতে পারে যে এইদিকে দর্পণ এদিকে দর্পণ লাগিয়ে দিলে একটা যেন লেন্সের মতো হয়ে যায় সেরকম। ঠিক এরকম যে একটা লাইন টেনে দিচ্ছি, মানে লাইন না, এটা তল। অর্থাৎ যদি আমি এটা স্টিলের বাটির মধ্যে একটা তল ভরে দিই, মানে একটা প্লেট ঢুকিয়ে দিই, তাহলে প্লেটটা হচ্ছে কি সমতল, আর ওটা হচ্ছে স্টিলের বল, তার ভিতরে ঢুকিয়ে দিলাম, ওই পার্টটা কেটে যেটা বেরিয়ে গেল সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা, সেটা কি না ওটা তখন দেখো একটা গোলক আছে, একটা কি আছে না সমতল আছে, তাহলে সেরকম হতে পারে। তাহলে কি বললাম যে লেন্স মানে যে প্রতিসরক মাধ্যমে কি না দুটো গলীয় তল বা একটি গলীয় তল একটি সমতল দ্বারা সীমাবদ্ধ, কিন্তু মাস্ট প্রতিসরক মাধ্যম, এটা কিন্তু মনে রাখতে হবে প্রতিসরক মাধ্যম, এটা সব প্রতিসরণ করতে পারে আর কি। তাহলে এটা হলো, তাহলে এরকমও হতে পারে একটা, তখন এই পার্টটা কি হলো, কিন্তু আমি আর বলছি যে এই গোলটা মানে একটা গোল ফুটবলের মতো, আর এই লাইনটা মানে একটা পাতের মতো সমতল, অর্থাৎ একটা গলীয় তল একটা সমতল দ্বারা সীমাবদ্ধ, সেটাকেও কিন্তু একটা লেন্স আমরা বলবো। আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি না মেনলি আমরা আলোচনা করবো উত্তল আর অবতল নিয়ে, অন্যান্য অনেক কিছু আছে সমাবর্তল এসব অনেক কিছু আছে, ওটা নিয়ে আর যাচ্ছি না কারণ অনেক ভিডিওটা বড় হয়ে যাবে এবং ওগুলো আমাদের সিলেবাসে করে নেই। তাহলে দুটো গলীয় তল ধরে এরকম সীমাবদ্ধ হতে পারে, আরেকটা দেখো এরকম হতে পারে, এরকম হলো, এরকম হলো, এরকম ভাবে যদি কোনো কিছু থাকে তাহলে দেখো এই যে লেন্সটা বলছি, মানে এই যে এই লেন্সটা বলছি, তাহলে কি দেখো সেও কিন্তু সীমাবদ্ধ হচ্ছে এই একটা গলীয় তল দ্বারা, এই একটা গলীয় তল দ্বারা, মানে সীমাবদ্ধ হচ্ছে একটা গলীয় তল দ্বারা। এইটাকে বলবো অবতল লেন্স, এটাকে বলবো অবতল লেন্স। এরাও কিন্তু দুটো গলীয় তল দ্বারা সীমাবদ্ধ। তাহলে দুটো গলীয় তল বা একটি গলীয় তল একটি সমতল দ্বারা সীমাবদ্ধ যে প্রতিসরক মাধ্যম তাকেই বলা হচ্ছে কি লেন্স, তাকে বলা হচ্ছে লেন্স। এখন যে লেন্সের দু প্রান্ত সরু, দেখো দেখেই বুঝতে পারছো যে এর এইখানটা যতটা সরু তার থেকে বাড়তে 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 মাঝখানটা মোটা, এটা আবার দেখো কোন সরু, দু প্রান্ত সরু মাঝখানটা মোটা, তাকে বলা হয় উত্তল লেন্স। আর এর ক্ষেত্রে দেখো এর দু প্রান্ত মোটা, আস্তে 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 মাঝখানটা সরু, আবার বাড়তে 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 দুদিকটা মোটা। যে লেন্সের দুদিকটা প্রান্ত দুটো কি হচ্ছে না মোটা, মাঝখানটা সরু, তাকে বলা হচ্ছে অবতল লেন্স। এখন আমরা যেটা জানবো যে এই লেন্সের সংক্রান্ত কিছু বিষয়, এখন বিষয় মানে খানিকটা আমরা যেহেতু দর্পণ পড়ে নিয়েছি আমাদের এই লেন্স পড়াটা এর বিষয়বস্তু হলো কিছুটা আমাদের আলোচনা সুবিধা হয়ে যায়, ঠিক আছে? এখন আমি যে জিনিসগুলো বলছি একটা আমি বললাম যে আমাদের কি না আমি বললাম একটা উত্তল লেন্স, এটা বললাম অবতল লেন্স, ঠিক আছে? এখন উত্তল লেন্স মানে আমি বললাম যে এই একটা গলীয় তল দ্বারা সীমাবদ্ধ, এই একটা গলীয় তল দ্বারা সীমাবদ্ধ, ঠিক এরও আছে। এখন এই গলীয় তলগুলোতে একটা করে কেন্দ্র আছে, আগের দিন পড়েছিল লেন্স এই দর্পণের ক্ষেত্রে, যে এগুলোকে কি বলা হয় বক্রতা কেন্দ্র, কি বলা হয় বক্রতা। অর্থাৎ লেন্সগুলো বা উত্তল লেন্সের ক্ষেত্রে বা অবতল লেন্সের ক্ষেত্রে তারা যে গলীয় তল দ্বারা সীমাবদ্ধ তাদের যে কেন্দ্রগুলো তাকে বলা হয় বক্রতা কেন্দ্র, তাকে বলা হয় বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্রকে যোগ করলে যে লাইনটা পাওয়া যায় তাকে বলা হয় প্রধান অক্ষ। তাহলে এগুলোকে বলছি কি বললাম না বক্রতা কেন্দ্র, এটাও বক্রতা কেন্দ্র, এটাও বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। যে লাইনটা যোগ করলে সেই লাইনটাকে বলছি কি প্রধান অক্ষ, প্রধান অক্ষ। এরপরে এর এই যে গলীয় তল এর তারা ব্যাসার্ধ আছে, যে কোন এর ব্যাসার্ধ, এটাকে বলে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা সাথে কাকে বললাম, আনসারগুলো খুব সোজা, গলীয় তল দ্বারা মানে লেন্স, সেটা উত্তল লেন্স হোক অবতল লেন্স হোক, যে গলীয় তল দ্বারা সীমাবদ্ধ
তাদের কেন্দ্রকে বলছে বক্রতা কেন্দ্র, তাদের ব্যাসার্ধগুলোকে বলছে বক্রতা ব্যাসার্ধ। কেন্দ্র দুটো যোগ করলে যে লাইন পাই তাকে বলা প্রধান অক্ষ। এবার এখন দেখো এই লেন্সগুলো তার বেদ আছে, বেদ যে কতটা মোটা কতটা বেদ, এই বেদ বলছে বেদ যদি মানে এই যে এই যে গেজটা কতটা, যে থিকনেসটা যেটাকে বেদ বলা হয়, এখন বেদটা যদি কি না এই বক্রতা ব্যাসার্ধ থেকে খুব ছোট হয়, মানে বক্রতা যে গোলটা আমি ধরো এরকম নিতে পারি, তো এরকম গোল নিলাম, এরকম একটা গোল নিলাম, তাহলে এই যে এত বড় একটা লেন্স পেলাম, তাহলে এর বেদটা অনেক মোটা। আবার তুমি গলিয়ে তলগুলো এরকম নিলে তাহলেও একটু মোটা পেলে, আবার গলিয়ে তলগুলো তুমি এরকম নিলে, তার মানে দেখো যে বক্রতা তার থেকে এইটুকু পার্টটা তুমি লেন্স হিসেবে পেলে, তাহলে তার বেদটা মানে এই যে মোটা যে মানে গেজটা, বেদটা যদি বক্রতার সাথে খুব নগণ্য হয় তাকে পাতলা লেন্স বলে। তাকে কি বলে? পাতলা লেন্স। আমরা বেশিরভাগ যে আলো ছবিগুলো আঁকবো বা লেন্সের কিভাবে ছবি হয় না হয় সেগুলো কিন্তু পাতলা লেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তার আগে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে আমরা তাহলে কি কি পেলাম? বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র, প্রধান অক্ষ, ঠিক আছে। এবার আসছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র কাকে বলে? এই আলোক কেন্দ্র নিয়ে অনেকের মধ্যে খুব ডাউট, মানে সংজ্ঞা এত বড় সংজ্ঞা কিছু না। আলোক কেন্দ্র কি? আমরা উত্তর লেন্সই দেখাচ্ছি। আমরা কি বললাম? এইটা প্রধান অক্ষ। প্রধান অক্ষ মানে আর বলা কিছু নয়, বক্রতা ব্যাসার্ধকে যোগ, বক্রতা কেন্দ্রকে যোগ করেছে প্রধান অক্ষ। এখন আলো এই তলে আপতিত হলো, আপতিত হলো। আমরা একটু আগে প্রিজমের ক্ষেত্রে বলে এসেছি, স্ল্যাবের ক্ষেত্রেও বলে এসেছি যে বায়ু থেকে কাঁচে ঢুকছে, বায়ু থেকে কাঁচে ঢুকছে, তাহলে কি হলো না এটা একটুখানি রিফ্লেকশন হলো, অর্থাৎ যাওয়ার কথা ছিল এইদিকে, ও কিন্তু একটুখানি কি করলো? মুভ করলো, অর্থাৎ অবিলম্বের কাছে সরে এলো, অবিলম্বের কাছে সরে এলো। এবার করার পর দ্বিতীয় তল থেকে যখন বেরোবে তখন কাঁচ থেকে বেরোতে বেরোবে, তখন অরিজিনালি যাওয়ার কথা ছিল কোন দিকে? এইদিকে, কিন্তু ওর একটু মুভ করলো, অর্থাৎ কি হলো? অবিলম্ব থেকে দূরে সরে গেল, অবিলম্ব থেকে দূরে সরে গেল। এটা হবেই, কারণ কাঁচ থেকে বেরোতে বেরোচ্ছে। এখন বলছে যে আলোক রশ্মি যদি কোনো একটা লেন্সের একতলে এমনভাবে আপতিত হয় যে আলোক রশ্মি একতল থেকে আরেক তল থেকে বেরিয়ে গেল, মানে পজিশন হলো, ফাইনাল পজিশন হলো, যদি এটা যেদিকে যাওয়ার কথা ছিল, মানে এদিকে আলোটা যদি না লেন্সটা থাকতো এদিকে সোজা চলে যেত, ও যে এর সঙ্গে সমান্তরাল ভাবে বেরোয়, যদি বেরোয়, বেরোবেই এরকম কোনো কথা নেই, যদি বেরোয়, তাহলে এই যে আলোক রশ্মির গতিপথ, অর্থাৎ আলোক রশ্মি অরিজিন যাচ্ছে কোন দিকে? এইদিকে যাচ্ছে, তীর মেরেছি, এদিকে একটু বেঁকে গেল, তীর মেরেছি, আবার বেঁকে গেল, তীর মেরেছি, তাহলে এই যে আলোক রশ্মির গতিপথ প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো, প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ আলোক রশ্মি এদিকে গেল, যাওয়ার কথা ছিল অরিজিনাল এদিকে, মানে এটা কিন্তু যায়নি, যাওয়ার কথা ছিল, ও এদিকে ঘুরে গেল, ঘুরে যাওয়ার পর আবার এদিকে যাওয়ার কথা ছিল, যায়নি, একটু এদিকে ঘুরে গেছে, মানে এদিকে গেছে। এই গতিপথ যদি বলছি যখন ফাইনাল বেরোলো সেটা যদি যেদিকে যাওয়ার কথা ছিল তার সঙ্গে সমান্তরাল হয়, তাহলে ভাষা ঠিক নিজের মতো সাজাও। কি আলোক রশ্মি কোনো একটা লেন্সের এক প্রান্তে এমনভাবে আপতিত হলো যে প্রতিষ্ঠিত হওয়ার পর আপতিত রশ্মির সঙ্গে কি হয়? সমান্তরালভাবে নির্গত হয়, তাহলে আলোক রশ্মির গতিপথ প্রধান অক্ষকে যে বিন্দু ছেদ করে তাকে বলা হয় আলোক কেন্দ্র, তাকে বলা হয় আলোক কেন্দ্র। তোমরা পরীক্ষার সময় আলোক কেন্দ্র বলে এই ছবিটাই আঁকবে, এইভাবে এত কিছু কোন দিকে যাচ্ছে না দেখিয়ে প্লেন তোমরা যেটা দেখাবে সেটা হচ্ছে এই ছবিটা দেখাবে, অবশ্যই দেখাবে যে যেদিকে যাওয়ার কথা ছিল, অর্থাৎ এরকম লেন্সটা আঁকবে। লেন্সটা আঁকার পর তোমরা কি করবে না, লেন্সটা আঁকবে, আঁকার পর এরকম দেখিয়ে দেবে এদিকে, এই লাইনটা না আঁকলেও চলে, এটা আমার প্রয়োজন নেই, এইদিকে যাওয়ার কথা ছিল এইদিকে, দেখিয়ে দেবে যে এটা সোজা বেরিয়ে যেত, এই লাইনটা সোজা করবে, আঁকাবে না, এদিকে গেল, এদিকে বেঁকে এলো, এরকম গেল, এরকম গেল, মানে এর সঙ্গে সমান্তরাল করে দেবে। কার সঙ্গে সমান্তরাল করবে? এর সঙ্গে সমান্তরাল করে দেবে, আর কি দেখানো দরকার নেই। যে এটা এদিকে গিয়ে এইদিকে গেল, এটা একটু বেঁকে যাচ্ছে, হাতটা এদিকে এরকম যাবে, এরকম গেল, এইদিকে বেরিয়ে গেল, দেখিয়ে দেবে যাওয়ার কথা ছিল এইদিকে, এর সঙ্গে এটা তীর মারবে না, এটা কিন্তু যায়নি, এটার সঙ্গে সমান্তরাল যাচ্ছে, তখন এই যে বিন্দুটা একে বলা হয় আলোক কেন্দ্র, একে বলা হয় আলোক কেন্দ্র। তাহলে কি বললাম? যে লেন্সের এক প্রান্তে এমনভাবে আপতিত হলো যে প্রতিষ্ঠিত হওয়ার পর যদি আপতিত রশ্মির সঙ্গে সমান্তরাল নির্গত হয়, প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তাকে বলা হয় আলোক কেন্দ্র। এখন এই আলোক কেন্দ্র থেকে মানে যে দূরত্বগুলো বার করবো সেটা বার করবো, কিন্তু তার আগে জেনে নাও সেটা পাতলা লেন্স। আমি একটু বললাম না যে বক্রতার সাথে যদি খুব বক্রতার সাথে থেকে যদি বেদটা খুব ছোট হয় তাকে পাতলা লেন্স বলে। পাতলা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? বলছে এমন একটা প্রধান অক্ষের উপর বিন্দু যার মধ্যে দিয়ে আলো গেলে কোনো পরিবর্তন হয় না, কোনো চ্যুতি ঘটে না, কোনো চ্যুতি ঘটে না। কিন্তু পাতলা লেন্সের ক্ষেত্রে কেউ কেউ বলতে পারে স্যার এই সংখ্যাটা খুব কঠিন লাগছে, এটা বলে দেবো, হবে না, এটা পাতলা লেন্সের সংজ্ঞা। পাতলা লেন্সের ক্ষেত্রে সংজ্ঞা হচ্ছে যে প্রধান অক্ষের উপর যে বিন্দু দিয়ে কোনো আলো পাস করলে আলোর রশ্মি কোনো চ্যুতি ঘটে না, তাকে বলা হয় পাতলা লেন্সের আলোক কেন্দ্র। এর ক্ষেত্রেও তাই হয়েছে, এর ক্ষেত্রে চ্যুতি ঘটেনি, কিন্তু আমি আগেরবার বললাম দেখবে প্রিজমের ক্ষেত্রে, স্ল্যাবের ক্ষেত্রে
যে চ্যুতি না ঘটে দুটো অর্থ, একটা হচ্ছে এইটা সোজাই চলে গেছে, কোন লাইনটা কোনো ব্যাখ্যাই নেই। আরেকটা চ্যুতি না ঘটার কারণ হচ্ছে যেদিকে যাওয়ার কথা ছিল বেঁকেছে, কিন্তু বাঁকে বেঁকে যাওয়ার পর শেষ মেশ কি হয়েছে, যার সঙ্গে যাওয়ার কথা ছিল তার সঙ্গে সমান্তরাল নির্গত হয়েছে। তাহলে কি হচ্ছে না, সেটাকে বলছে চ্যুতি ঘটেনি। তাহলে এখন হচ্ছে এইটা। এবার দেখো এখানে যেটা আসছে সেটা আলোক কেন্দ্র গেল, এবার যেটা আসছে ফোকাস। দেখো যেহেতু দর্পণ পড়েছো, আমি বারবার বলছি ফোকাস টোকাস এগুলো খানিকটা তোমাদের আন্দাজ আছে। সেটা কি বলছে, এটা হচ্ছে উত্তল লেন্স, এটা হচ্ছে অবতল লেন্স। এখন এইখানে একটু একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে কি আগের দিন দর্পণের ক্ষেত্রে উল্টো উল্টো। আগের দিন দর্পণে কি ছিল না, অবতলের ক্ষেত্রে ছিল কি হতো না, অবতলের ক্ষেত্রে যেন প্রধান অক্ষ আমরা কি বলছি, যখন আগের দিন দেখবে দর্পণের ক্ষেত্রে কি বলেছিলাম, অবতলের ক্ষেত্রে মানে যেটা এই অবতল খাঁজে যখন রিফ্লেকশন হচ্ছিল তখন সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যাবে বলেছিলাম না। এর উত্তলের ক্ষেত্রে এটা হয়, অর্থাৎ যদি সমান্তরাল যায় প্রধান অক্ষের সাথে, এটা প্রধান অক্ষ, তাহলে কি হবে, এবং আমরা যা আলোচনা করছি কিন্তু প্যারালাল লেন্সের ক্ষেত্রে আলোচনা করছি, তারা প্রধান অক্ষে একটা বিন্দুতে মিলিত হবে, তারা প্রধান অক্ষে একটা বিন্দুতে মিলিত হবে। ঠিক আছে, এখন দুটো ক্ষেত্রে দুরকম বলা যায়। দেখো তাই দেখো এ তাহলে উত্তল আর অবতল, এটা অবতল দর্পণ ছিল, কিন্তু দেখো একটু উল্টো উল্টো মনে হচ্ছে। অবতল দর্পণ, অবতল দর্পণে সমান্তরাল গেলে ফোকাস দিয়ে পাস করতো, তাই না? এটা এখানে দেখতে পাচ্ছ। উত্তলের ক্ষেত্রে কি, ওখানে আবার অবতলের ক্ষেত্রে ছিল, মানে অবতল খাঁজে যদি করতো সমান্তরাল গেলে কি হতো না, পালিয়ে যেত, মনে হতো কোন একটা জায়গা থেকে প্রতিষ্ঠিত হচ্ছে, কোন জায়গা থেকে প্রতিষ্ঠিত হচ্ছে। এটা হচ্ছে উত্তল দর্পণ ছিল। তাহলে এর সঙ্গে মিলছে, এর সঙ্গে কেমন মিলছে, এর সঙ্গে যদি সমান আমি করি, ধর এটা ইয়ে করলাম, আমি সমান্তরাল দিলাম কার সঙ্গে, প্রধান অক্ষের সঙ্গে, তখন কিন্তু এরা কিন্তু কি করবে না, এরা দূরে সরে যাবে, দূরে সরে যাবে, দেখে মনে হবে যে কোন একটা জায়গা থেকে এরা বেরুচ্ছে, এই জায়গা থেকে বেরুচ্ছে। ঠিক আছে, এখন ফোকাস দুভাবে বলা যায়, এরা প্রথম মুখ্য ফোকাস, এরা দ্বিতীয় মুখ্য ফোকাস। এইটাকে দ্বিতীয় মুখ্য ফোকাস বলছে, অর্থাৎ কি উল্টো জিনিসটা, আর কিচ্ছু না। সমান্তরাল গেলে প্রধান অক্ষের একটা বিন্দু মিলিত হয় উত্তলের ক্ষেত্রে, অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়, সমান্তরাল গেলে অভিসারী হয়ে যায়, এটা কি হয়, এটা সরি এটা অভিসারী হয়ে যায়, এটা কি অপসারী হয়ে যায়। অপসারী হয়ে গেল মানে মিলিত হওয়ার কোনো জায়গা নেই, মানে সত্যি সত্যি মিলিত হবে না, দেখে কোনো জায়গা থেকে অপসৃত হচ্ছে, মনে হচ্ছে যে এখান থেকে বেরোচ্ছে লাইটগুলো, এখান থেকে লাইটগুলো বেরোচ্ছে। তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে সঙ্গে হচ্ছে যে প্রধান অক্ষের সঙ্গে যদি সমান্তরাল রশ্মি পড়ে, তাহলে তারা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধান অক্ষের কোনো একটা বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুটাকে বলছি কি দ্বিতীয় মুখ্য ফোকাস। বলেছে প্রথমটা কি, প্রথমটা বলছি একই জিনিস। অবতলের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস কি না, যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল যায় তাহলে তারা প্রধান অক্ষের কোনো একটা বিন্দু থেকে, এই যে বিন্দু রেখে বলছি কোন একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, মিলিত হবে না, তাকে বলছে দ্বিতীয় মুখ্য ফোকাস। এবার প্রথমটা হচ্ছে জাস্ট এরই উল্টো ছবিটা, অর্থাৎ উল্টো ছবিটা কি, যদি ধরো আমি বলেছিলাম আগের বারও বলেছিলাম এই দিকে গেলে এইদিকে যায়, তাহলে হিসাব মতো এই দিকে গেলে সমান্তরাল হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে যদি উত্তর লেন্সের ছবি যদি একটু এরকম আঁকি, যে কোন একটা প্রধান অক্ষের থেকে বিন্দু থেকে লাইট বেরোচ্ছে, এরকম করে বেরোচ্ছে, মানে ঠিক উল্টো দিকটা, তাহলে যদি সমান্তরাল হয়ে যায়, যদি সমান্তরাল হয়, না হলে হবে না, যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাবে, উল্টোটা সমান্তরাল হলে মিলিত হয়, একটা জায়গা থেকে বেরিয়ে যদি সমান্তরাল হয়ে যায়, তাহলে এইটাকে বলবো কি না প্রথম মুখ্য ফোকাস। প্রথম মুখ্য ফোকাস, ঠিক ওর ক্ষেত্রেও তাই, যদি আমরা অবতলের ক্ষেত্রেও তাই, কি বলবো যে এর ক্ষেত্রে তো মিলিত হয় না, তাহলে এক্ষেত্রে কি বলো সমান্তরাল হতে হবে, মানে লাইনটা সমান্তরাল হতে হবে। তাহলে লাইনটা তুমি এইরকম করে এঁকে নাও, এটা সমান্তরাল হচ্ছে, এটা সমান্তরাল হচ্ছে, এটা প্রধান অক্ষ সমান্তরাল হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে সমান্তরাল কখন হবে না, দেখো এরকম আসবে, এরকম মানে কোনো একটা জায়গা থেকে যদি এরকম করে আসে, এরকম করে আসে, তার মানে এরা কোনো একটা জায়গা থেকে, মানে কোনো একটা জায়গায় মিলিত হয় মনে হচ্ছে, যদি এরকম মনে হয় যে কোনো একটা জায়গায় মিলিত হয় মনে হচ্ছে, তখন যদি সমান্তরাল হয়ে যায়, মানে অরিজিনাল লাইন এইগুলো, অরিজিনাল লাইন এইগুলো, অর্থাৎ এরকম করে আসছে আসছে এসে সমান্তরাল হয়ে যাচ্ছে, তাহলে তখন এইটাকে বলবো কি না প্রথম মুখ্য ফোকাস। তাহলে প্রথম মুখ্য ফোকাস মানে কিছু না, কোনো প্রধান অক্ষেরই কোনো বিন্দু থেকে একটা যদি আলোর রশ্মিগুচ্ছ, কি এগুলো কি রশ্মিগুচ্ছ, অপসারী, এটা কি রশ্মিগুচ্ছ, অভিসারী। তাহলে বলতে হবে যে কোনো একটা বিন্দুতে একটা অভিসারী, প্রধান অক্ষের কোনো একটা বিন্দুতে যদি কোনো রশ্মিগুলো এসে মিলিত হওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে তারা যদি সমান্তরাল হয়ে যায়, তখন সেই প্রধান অক্ষের বিন্দুটাকে বলবো কি না প্রথম মুখ্য ফোকাস। এর ক্ষেত্রে কি কোন একটা প্রধান অক্ষের বিন্দু থেকে অপসারী রশ্মিগুচ্ছ লেন্সের উপর পড়ে যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যায়,
তখন তাকে বলবো কি প্রথম মুখ্য ফোকাস। এটা উল্টোটা সমান্তরাল হয়ে যদি পড়ে তাকে বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস। এখন আলোক কেন্দ্র যেটা ছিল সেই আলোক কেন্দ্র থেকে দ্বিতীয় মুখ্য ফোকাসের দূরত্বটা তাকে বলছে ফোকাস দূরত্ব, তাকে বলছে ফোকাস দূরত্ব। তাহলে কি বলছে যে আলোক কেন্দ্র থেকে ফোকাসের দূরত্ব, কোন ফোকাস? দ্বিতীয় মুখ্য ফোকাস। আমরা মেনলি এইটাকে ডিনোট করি, দ্বিতীয় মুখ্য ফোকাসের যে দূরত্ব তাকে বলা হচ্ছে কি ফোকাস দূরত্ব। ঠিক আছে, এবার দেখো এইখানে আলোচনার মাধ্যমে অনেকগুলো জিনিস পেলে, সেটা হচ্ছে অপসারী অভিসারী, অপসারী অভিসারী। ঠিক আছে, আরেকটা জিনিস বলে দিই, ফোকাসটা যখন বলছি গোটা কমপ্লিট করেনি। এখন আগের দিনও লেন্সের ক্ষেত্রে বলা হয়েছিল, এটা তো মুখ্য ফোকাস বললাম, প্রথম মুখ্য ফোকাস দ্বিতীয় মুখ্য ফোকাস। গৌণ ফোকাস কাকে বলে? গৌণ ফোকাস করতে গেলে কি করতে হবে না, গৌণ ফোকাস করতে গেলে ফোকাস তল কল্পনা করতে হবে। আমি আর অবতলটার ক্ষেত্রে বলছি না, একই রকম, উত্তরের ক্ষেত্রে মিলিত হয়, অবতলের ক্ষেত্রে মিলিত হচ্ছে বলে, অপস্থিত হচ্ছে বলে মনে হয়, এরকম আর কিছু না। আমি একটু আগে আলোচনা করলাম যে আমার যদি গোলীয় দর্পণে কি বললাম, ওই দ্বিতীয় মুখ্য ফোকাসে বলছি সমান্তরাল প্রধান অক্ষের সঙ্গে হয়, তাহলে তারা কি হবে? তারা একটা বিন্দু থেকে মিলিত হবে, তাকে বলছে ফোকাস। এখন ফোকাসের ওপর যেটা তল কল্পনা করি, যেটা তল আছে, এখানে একটা তল আছে, প্লেট আছে, যে ফোকাস আছে দ্বিতীয় মুখ্য ফোকাস, সেই ফোকাসের ওপর যদি একটা তল কল্পনা করি তাকে বলছে কি ফোকাস তল। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমার আলোরশ্মিগুলো সমান্তরাল হয়, আগের দিন দর্পণেও বলেছিলাম, কিন্তু প্রধান অক্ষের সঙ্গে নয়, সমান্তরাল হয়েছে, যারা কোণ করে হয়েছে, অর্থাৎ তারা নিজেরা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, প্রধান অক্ষের সঙ্গে কোণ করেছে, প্রধান অক্ষের সঙ্গে কোণ করেছে, তখন তারা কি হবে? তারাও একটা জায়গায় মিলিত হবে, তারাও একটা জায়গায় মিলিত হবে। কিন্তু তারা যে জায়গায় মিলিত হবে সেই বিন্দুটা কিন্তু প্রধান অক্ষের ওপর হবে না, বরঞ্চ যে ফোকাস তলটা কল্পনা করেছিলেন, অর্থাৎ এখানে যে মুখ্য ফোকাস আছে তার মধ্যে যে তলটা কল্পনা করেছে সেই তলের কোনো একটা বিন্দুতে হবে, তলের কোনো একটা বিন্দুতে হবে, সেই বিন্দুটাকে বলছে গৌণ ফোকাস, সেই বিন্দুটাকে বলছে গৌণ ফোকাস। তাহলে কি বললাম, যদি কোনো আলোকরশ্মি গুচ্ছ, আমি উত্তরের ক্ষেত্রে বলছি, কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সাথে কোণ করে আপতিত হয়, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, আলোকরশ্মি গুলো সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সঙ্গে যদি কোণ করে পড়ে, তাহলে তারা কি হবে না, প্রতিষ্ঠিত হওয়ার পর ফোকাস তলের কোন একটা বিন্দুতে মিলিত হবে, তাকে বলছে গৌণ ফোকাস। ঠিক আছে, ফোকাস তলটাও বলা হয়ে গেল, ফোকাস এটাও বলা হয়ে গেল। এবার আমরা আসবো কিছু কিভাবে আলোর মানে লেন্সের মধ্যে দিয়ে গেলে আলোর প্রতিসরণগুলো কি নিয়মে হয়। নিয়ম বলতে আমরা বারবার বলছি, আমরা কিন্তু সবই কিন্তু কি পাতলা লেন্সের ক্ষেত্রে বলবো। তাহলে পাতলা লেন্সের নিয়মগুলো কি বললাম, দেখো আমি পাতলা লেন্সের নিয়মগুলো বললাম যে আমার যদি এটা আলোক কেন্দ্র হয়, পাতলা লেন্সে মনে রাখতে হবে আলোক কেন্দ্রের মধ্যে গেলে আলোর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে কোনো লাইট পাস করলে কোনো তার পরিবর্তন চ্যুতি ঘটবে না। তৃতীয় কি সূত্র বলবো, মানে ফলো করবো আমরা ছবি আঁকার ক্ষেত্রে, সেটা কি না, যদি আমার প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয় সে অবভিয়াসলি ফোকাস দিয়ে যাবে, বা উল্টোটা যদি ফোকাস থেকে যদি কোনো লাইট বেরোয় তাহলে কি হবে না, সে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল। এই নিয়মগুলো আমরা ফলো করব। ঠিক আছে, এবার আমরা উত্তর আর অবতলের ক্ষেত্রে কিছু কিছু ফিগার আমরা আঁকবো। ঠিক আছে, দেখো কটা আছে আমরা দেখে নিচ্ছি একবার। সেটা হচ্ছে কি, এখানে আর কিছু বাদ যায়নি। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা কি বললাম, আমাদের মোটামুটি প্রিজমে যে ফিগারগুলো দেখিয়ে দিয়েছি। এবার আমাকে যেটা বলছে যে একটা উত্তল লেন্সের, ভালো করে লক্ষ্য করবে, আমি এটা টানলাম, এটা আলোক কেন্দ্র, এখানে এইদিকেও একটা ফার্স্ট ফোকাস এরকম আসবে F1, এদিকে F1, এখানে F2, এখানে F2। এই F2 ব্যাপারটা কি, F2 ব্যাপারটা কিছু না, F2 ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে যে দূরত্ব, ধরো যদি 5 হয় তাহলে এটা হবে 10। ঠিক আছে, অর্থাৎ ফোকাস দূরত্ব যদি 5 হয় তাহলে এটা ডবল ফোকাস, এটা হচ্ছে ডবল ফোকাস। অর্থাৎ ফোকাস দূরত্ব একটু আগে কি বললাম, আলোক কেন্দ্র থেকে ফোকাস দূরত্ব, ফোকাসের যে দূরত্ব, তাহলে এটা 5 আর এটা 10, ঠিক একই রকম এইদিকেও এইখান থেকে এটা 5 হবে, এখান থেকে এটা 10 হবে, মানে দুদিকেই সেম, মানে সমান সমান থাকে। এখন যেটা বলছে, যদি কোনো বস্তু এইখানে থাকে, অর্থাৎ ডবল ফোকাসের পরে থাকে, মানে আরো দূরে থাকে, তাহলে এর কি হবে না, এটা পি কিউ বস্তু, তাহলে কি হবে বলছে এর যখন যাবে রিফ্লেকশন হবে, আমরা বারবার বলছি এরকম টানবো, তাহলে দুটো লাইট পাস করে, একটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে পাস করে, আর একটা পাস করে কোথায়, আমরা আগের দিনও দেখেছি দর্পণের ক্ষেত্রে, যে এই বিন্দু থেকে যাচ্ছে, আমরা বুঝিয়েছিলাম যে এই প্রত্যেকটা বিন্দু থেকে বেরোচ্ছে, আমরা শুধু মাথাটাকে দেখাচ্ছি, তাহলে মাথাটা যেখানে মিলিত হবে বাকিটা অটোমেটিক্যালি মিলিত হয়ে যাবে। মানে এই মাথাটা যদি এখানে মিলিত হয় তাহলে বাকি এইখানটা এইখানে মিলিত হবে, এইখানটা এইখানে মিলিত হবে, এই করতে করতে বস্তু তৈরি হয়ে যাবে, এরকম ব্যাপার। কোথায় মিলিত হবে সেটা দেখছি। আমরা কিন্তু যে নিয়ম একটাকে বলে এলাম
যে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে কোনো লাইটের কোনো পরিবর্তন হবে না। এগুলো একটু পরিষ্কার করে দাও, ভিজি করে দাও না, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, এগুলো কিছু না, এগুলো দূরত্বগুলো দেখাচ্ছে না। তাহলে আলোক কেন্দ্রের মধ্যে পাস করেছে, সোজা বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে একটা জায়গা থেকে যখন বেরোচ্ছে, কোনো ভিতরে বেরোচ্ছে, তখন তো এরকম অপসারি বেরোবে। বেরোলো, একটা গেল সমান্তরাল, একটা গেল আলোক কেন্দ্রের মধ্যে, পাস করে গেল। এবার এ কি করবে, এ কিন্তু ফোকাস দিয়ে যাবে। কোন দিকে যাবে? ফোকাস দিয়ে। এই লাইটটা কি করবে? ফোকাস, ফোকাস দিয়ে যাবে। ফোকাস দিয়ে গেলে এখানে মিলিত হলো। কোথায় মিলিত হলো? না ফোকাস আর ডবল ফোকাসের মাঝখানে, অর্থাৎ ফার্স্ট ফোকাস এবং ডবল ফোকাসের মাঝখানে। এবং কি হয়েছে দেখো, বস্তুটা এইদিকে ছিল, বস্তুটা উল্টো দিকে হয়ে গেছে, অর্থাৎ অবশিষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? অবশিষ্ট। এবং তুমি যদি ছবিটা আঁকো তাহলে দেখতে হবে আকার একটু ছোট হচ্ছে। এখানে বলছে, কি বলছে? বলছে অবস্থান হচ্ছে লেন্স হচ্ছে ফোকাসের থেকে বেশি এবং সৎ অবশিষ্ট খড়বাগায় প্রতিবিম্ব, সৎ অবশিষ্ট খড় প্রতিবিম্ব। অর্থাৎ এই যে বস্তুটা আছে, যদি আরেকটু ভালো করে আঁকি তাহলে বুঝতে পারবে। তাহলে আমি আবার বলছি, আমি আগের দিনও বলেছিলাম, এই ছবি আমার হাতে, ছবিটা হচ্ছে আমার হাতে, আমি কেমন করে আঁকবো? দেখো একটু আগে আঁকলাম, দেখে মনে হচ্ছে সাইজ দুটো সমান হয়ে গেছে। কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আমি কোথায় বস্তু রাখছি। না একটা হচ্ছে ফোকাস, একটা হচ্ছে ডবল ফোকাস, তার থেকেও দূরে, তার থেকেও দূরে। এখানেও তেমনি ফোকাস, মোটামুটি ডিস্টেন্সটা মেনটেন করো। এটা ফোকাস, এটা তাহলে ডবল ফোকাস, এরকম 2f। ঠিক আছে, এই ডিস্টেন্সগুলো তো আন্দাজে আঁকি আমরা, আন্দাজে আঁকি বলে অনেকটা মেলে না। এখন আমি বস্তুটাকে একটু বড় করে নিলাম, এরকম করলাম PQ, তাহলে ডবল ফোকাসের থেকে দূরে আছে, মানে 2f এর পরে আছে। এটা এইভাবে গেল। আর একটা বললাম কি আলোক কেন্দ্র পাস করে গেল। আমি আবার বলছি আমার হাতে আছে, যদি আমি নিয়মে যদি ঠিকঠাকভাবে ফিগার করতে পারি, তাহলে এই যে ফোকাস দিয়ে গেছে, তাহলে দেখবে বস্তুটার আকারটা অবশ্যই এর থেকে ছোট হবে, এর থেকে ছোট হবে। এবার দেখা গেল হয়তো এই ফোকাসটা দেখো, এই লেন্সটা যা হয়েছে, এই লেন্সটা দেখো তার থেকে হয়তো একটু বড় হয়ে গেছে। যদি ফোকাসটাকে আরেকটু এরকম আনা যেত, ধরো আমি বললাম ফোকাসটাকে এইখানে আছে, এইখানে ফোকাস আছে এফটা, তাহলে কি হলো? না আর এইখানে মিলিত হলো, তাহলে দেখো আরো ছোট হলো। তাহলে কি হলো? এটা P ড্যাশ কিউ ড্যাশ, P ড্যাশ কিউ ড্যাশ। তাহলে কি বললাম? যে ডবল ফোকাস থেকে যদি দূরে বস্তু থাকে, এই নিয়মগুলো আমাকে আগে থেকে মুখস্থ রাখতে হবে। ডবল ফোকাস থেকে দূরে বস্তু থাকে, তাহলে প্রতিফলিত মানে এটা কোথায় উৎপন্ন হবে? না ফোকাস আর ডবল ফোকাসের মাঝখানে। এবং কি হবে? বস্তুর মাত্রা এইদিকে ছিল, বস্তুর মাত্রা এইদিকে হয়ে যাবে, অর্থাৎ কি যে অবশিষ্ট হয়ে যাবে। সত্যি সত্যি মিলিত হয়েছে, মানে মিলিত হয়েছে, মিলিত হয়েছে বলে মনে হয়নি, সৎ। আর কি হয়েছে? খড়বাগায়, অর্থাৎ এর থেকে একটু ছোট হয়েছে, এর থেকে একটু ছোট হয়েছে। এবার দেখো মজা হচ্ছে, এর উল্টোটা যদি ভাবো, যদি ভাবো ফোকাস আর ডবল ফোকাসের এখান থেকে আলোটা পাস করছে, তাহলে এরকমই হবে জিনিসটা। তাহলে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ডবল ফোকাসের বাইরে। তাহলে আগেটা বললাম বস্তু ছিল ডবল ফোকাস থেকে বেশি দূরে, মিলিত হয়েছে ফোকাস আর ডবল ফোকাসের মাঝখানে, অবশিষ্ট হয়েছে, খড়বাগায় হয়েছে। তাহলে এর উল্টোটা কি হবে? যদি বস্তুকে তুমি ফোকাস আর ডবল ফোকাসের মাঝখানে রাখো, তাহলে প্রতিবিম্ব গঠিত হবে ডবল ফোকাসের থেকে দূরে। কি হবে? অবশ্যই অবশিষ্ট, কারণ এই মাথাটা নিচের দিকে ছিল, এই মাথাটা উপর দিকে করে নিয়েছে, অবশিষ্টই হবে, উল্টো দিকে হবে। আর কি হয়েছে? এ খড়বাগায় হয়েছিল, তাহলে খড়বাগার থেকে আবার কি হবে? বিগতকায়, অর্থাৎ বিবর্ধিত প্রতিবিম্ব। কি হবে? বিবর্ধিত প্রতিবিম্ব। তার ছবিটা কেমন হবে? তার ছবিটা এরকম হবে। দেখো তার ছবিটা এরকম হবে। কিরকম হবে? না এই যে লেন্স আঁকছি, এই ফিগারটা যদি একটু ভালো করে আঁকা যায়, তাহলে ছবিটা একদম ঠিক ঠিক আসবে। ঠিক আছে, আমাদের তো এই ফিগারগুলো ঠিক ঠিক আঁকা যাচ্ছে না। আচ্ছা, বস্তুটাকে তাহলে আমরা কোথায় রাখবো? এইখানে রাখবো, খড়বাগায়। এইখানে যাচ্ছে এরকম করে, এ আলোক কেন্দ্রের মধ্যে পাস করছে, এ ফোকাসের মধ্যে পাস করছে, করার পর দেখো অটোমেটিক্যালি দেখো 2f এর বাইরে চলে গেছে। এবং তুমি নিজেই দেখো এর ক্ষেত্রে খুব ভালো বুঝতে পারলে, PQ ছোট ছিল, হয়ে গেছে P ড্যাশ কিউ ড্যাশ, বড় হয়ে গেছে। তাহলে দেখো নিয়ম মানছি, কিন্তু আলোক কেন্দ্রের মধ্যে যাচ্ছে। সমান্তরাল গেলে কি হচ্ছে? না সমান্তরাল গেলে কি হচ্ছে? ফোকাস দিয়ে পাস করছে, তাহলে মিলিত হচ্ছে কোথায়? 2f এর থেকে দূরে গিয়ে মিলিত হচ্ছে। এবং কি হচ্ছে? না সত্যি সত্যি মিলিত হচ্ছে, সৎ অবশিষ্ট উল্টে গেছে, বিবর্ধিত। এবার দেখো যেটা হচ্ছে কি অসৎ, সেটা কি? উত্তর লেন্সে অসৎ প্রতিবিম্ব গঠন। উত্তর লেন্সের অসৎ, আর দুটো আছে খালি, উত্তর লেন্সে আছে আর এটা আছে অবতল লেন্সে। অবতল লেন্সের ব্যাপারটা দেখিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো উত্তর লেন্সে কি হচ্ছে? অসৎ। অসৎ কি করে করবে? না বলছে এইখানে এফ দাও, দূরে দেওয়ার দরকার নেই, এটা টু এফ দাও, এখানে এফ দাও, এখানে টু এফ দাও। এখন বলছি এফ এর থেকে কম দূরত্ব যদি বস্তু রাখো, অর্থাৎ ফোকাস থেকে কম দূরত্ব বস্তু রাখো, তাহলে কি হবে? বলছি এরকম যাবে। দেখো তোমার নিয়ম কি বলছে? ফোকাস দিয়ে আলোক কেন্দ্রে পাস করলে সোজা বেরিয়ে যাবে, ফোকাস দিয়ে পাস করলে কি হবে? না ফোকাস দিয়ে যাবে। এবার দেখো এই লাইনটা এমনভাবে টানতে হবে, যেহেতু আমি রুলসটা জানি যে এখানে অসৎ, অসৎ মানে এরা সত্যি সত্যি মিলিত হবে না, তাহলে একে কি করবে? ঝাঁটা, যতটা পাবে ঝাঁটার মতো করার চেষ্টা করবে। অর্থাৎ এ দূরে সরে যাচ্ছে,
এরকম সরে আসছে, মানে দেখে মনে হচ্ছে যত দূরে যাবে তত যেন বেড়ে যাচ্ছে, তত যেন বেড়ে যাচ্ছে, তাহলে কোথাও মিলিত হওয়ার জায়গা নেই। তার মানে এরা দেখে মনে হবে কোনো একটা জায়গা থেকে আসছে, কোনো একটা জায়গা থেকে আসছে, তাহলে এই জায়গাটায় অসৎ, এটা কিন্তু মিলিত হবে না, এটাও কিন্তু মনে হবে। অর্থাৎ এইটা এরকম চলে গেছে, অরিজিনাল লাইনটা চলে গেছে এইদিকে, তাহলে এটা ঝাঁটার মতো হয়ে গেছে, তাহলে পেছন থেকে কোনো একটা জায়গা থেকে আসছে, তাহলে এখান থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হবে। তার মানে অসৎ বিবর্ধিত বস্তু থেকে অনেক বড় তৈরি হয়েছে, কিন্তু সত্যি সত্যি মিলিত হয় না, অসৎ। আর কি হয়েছে, বস্তুর মাথা যেদিকে প্রতিবিম্বের মাথা সেদিকে, এটা কি সমশীর্ষ, এটা কি হচ্ছে সমশীর্ষ। ঠিক আছে, এবার অবতলের ক্ষেত্রে কি বলছে, অবতলের ক্ষেত্রে একটা জিনিসে আছে, সেটা কি বলছে যে বস্তুর অবস্থান হচ্ছে লেন্সের সামনে, বস্তুর অবস্থান হচ্ছে লেন্সের সামনে, অর্থাৎ ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝখানে। তাহলে প্রতিবিম্ব কি হবে না, প্রতিবিম্ব কি হবে, মানে ফোকাসের সামনে মানে ফোকাসের মধ্যে নয়, ফোকাস থেকে দূরে আর কি। তাহলে দেখো ছবিটা এইভাবে আঁকছে অবতলের ক্ষেত্রে। অবতলটা কিরকম, অবতলে দেখি তার একটা জিনিস বাদ গেছে, ওটা একটু বলে দিই, একটু ভিডিওটা বড় হলো, গোড়াটা দেখবে, আশা করি কাজে লাগবে। ঠিক আছে, অবতলের ক্ষেত্রে, অবতলের ক্ষেত্রে কিরকম, অবতলের ক্ষেত্রে এটা ফোকাস, এটা ধরো এইখানে একটা বস্তু আছে, বস্তুটা ধরো এরকম যাচ্ছে লাইটটা, এটা ফোকাসের মধ্যে পাস করছে, এ কি করবে, এ তো কি হয় অবতলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি দূরে পালিয়ে যাবে। অবতলের ক্ষেত্রে কি হবে, দূরে পালিয়ে, ওর যেমন আগেরটা যেমন কি ছিল, সমান্তরাল গেলে ফোকাস দিয়ে পাস করছে, এর কি হচ্ছে ফোকাস থেকে বেরোচ্ছে মনে হবে, এটা একটু আঁকাটা বেশি বেঁকে গেল, ফোকাস থেকে বেরোচ্ছে মনে হবে, সবসময় অপোজিট যেটা হবে সেটা আবার ফোকাস গামী হবে, মানে ফোকাস থেকে বেরোচ্ছে মনে হবে। তাহলে দেখো এই যে যখন এরকম মনে হবে তখন তোমার কি হবে না, যে মানে লাইটটা পাস করছে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে, আর ফোকাসগামী লাইনটা, দেখো এটা আমাদের এইটা টানা হয়নি, এটা ভুল হয়েছে, ফোকাস দিয়ে যাবে না, দেখো এটা আলোক কেন্দ্রের মধ্যে পাস করবে, ঠিক আছে, আলোক কেন্দ্রের মধ্যে। তাহলে আমাদের রুলস কিন্তু ফলো করতে হবে, রুলসের বাইরে যাওয়া যাবে না। আমি কি বললাম, লাইট আমি রাখবো পরিষ্কার করে আঁকি, এটাকে দেখো ভালো করে করো, আমার কিন্তু রুলস কিন্তু ফলো করা যাবে, মানে ব্রেক করা যাবে না, যা রুলস সেটা আমাকে আঁকতেই হবে। সেটা কি আছে আমি আবার দেখাই, দেখো অবতল লেন্সের ক্ষেত্রে, অবতল লেন্সের ক্ষেত্রে এইখানে এফ আছে, এইখানে একটা বস্তু আছে, বস্তু থেকে লাইট যাচ্ছে, এই লাইটটা কিন্তু যে রিফ্লেকশন হবে সেটা কিন্তু এফ থেকে যাবে, মানে এফ থেকে এরকম রিফ্লেকশন, মানে এফ থেকে বেরোচ্ছে মনে হবে, কারণ সমান্তরাল রশ্মিগুচ্ছ যেটা আমরা যখন ফোকাস বললাম, কি বললাম একটা বিন্দু থেকে বেরোচ্ছে বলে মনে হবে, কিন্তু বেরোচ্ছে কোথা থেকে, ফোকাস থেকে। আগেরটা আঁকাটা ভুল হচ্ছিল, কিন্তু আমরা এফ দিয়ে চালিয়ে দিলাম। আর একটা যে বিন্দু বেরো, দুটো তো লাইন বেরোয়, আর একটা যেটা সেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, সেটা কোন দিয়ে যাবে, আলোক কেন্দ্র, আলোক কেন্দ্রে গেলে কোনো পরিবর্তন হয় না। এখন এই যে লাইটটা এটা অরিজিনালি যাচ্ছে, এ কিন্তু বেরিয়ে গেছে এইদিকে, তো এর মিলিত হওয়ার এই লাইনটার সঙ্গে এই লাইনটা মিলিত হওয়ার কোনো জায়গা নেই, কিন্তু দেখে যেটাকে পিছন থেকে বাড়াও, দেখে মনে হয় এই জায়গাটা, এই যে এই জায়গাটাই, এই জায়গাটা মনে হয় মিলিত, এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে, তাহলে এটা যদি পি কিউ হয় তাহলে এর বস্তুটা হবে পি ড্যাশ কিউ ড্যাশ। দেখো বস্তুটা কি হলো না, বস্তুটা লেন্সের সামনে আছে, মানে কোথায় আছে ফোকাসের থেকে একটু পরেই রয়েছে, এবং সামনে থাকার জন্য বস্তুর কি হলো অসৎ, সত্যি সত্যি মিলিত হয়নি, খড়বাঁকায় ছোট প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে কি হবে, কি প্রতিবিম্ব গঠিত হলো লেন্সের, লেন্স কি না হয় এটা গেল, তাহলে দুটো একটা জিনিস বাদ গেল, সে বাদটা বলে দিই, সেটা হচ্ছে কাকে এবং কেন অভিসারী এবং কাকে এবং কেন অপসারী লেন্স বলা হয়। এখন যদি প্লেন প্রশ্ন আসে যে কাকে এবং কেন অভিসারী কাকে অপসারী বলা হয়, তাহলে মনে রাখবে যে শুধু প্রশ্ন হলে বলবে উত্তর লেন্সকে কি বলা হয়, না উত্তর লেন্সকে বলা হয় অভিসারী, কি বলা হয়, উত্তর লেন্সকে বলা হয় অভিসারী। কেন না উত্তর লেন্সের যদি আলোক রশ্মিকে তুমি প্রধান অক্ষের সাথে সমান্তরাল ফেলো, তাহলে তারা কি হবে প্রতিসরণের পর একটা বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ রশ্মিগুলো কি হয় অভিসারী, একটা জায়গায় ঢোকে, অভিসারী। প্লেন প্রশ্ন এলে এটা আনসার, উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কারণ উত্তর লেন্সের প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হওয়ার পর, প্রতিষ্ঠিত হওয়ার পর একটা বিন্দুতে মিলিত হয়, রশ্মিগুলো অভিসারী হয়ে যায়। অবতলের ক্ষেত্রে কি হয়, অবতলের ক্ষেত্রে যদি আনসার বলে তাহলে অবতল হচ্ছে অপসারী। কেন না প্রধান অক্ষের সাথে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ ফেলো তাহলে তারা আপতিত মানে প্রতিষ্ঠিত হওয়ার পর কি হবে, আপতিত সমান্তরাল হলো, তারা কিন্তু কি হয়ে গেল না তারা দূরে সরে গেল, অপসারী হয়ে গেল, তারা কি হয়ে গেল অপসারী। এটা হচ্ছে প্লেন যদি প্রশ্ন, প্লেন মানে কাকে এবং কেন অপসারী, কাকে এবং কেন অভিসারী। কিন্তু যদি বলে যে লেন্সগুলোকে প্রিজমের সমষ্টি হিসেবে ধরে এই ব্যাখ্যাটা দাও, মানে প্রিজমের সমষ্টি হিসেবে ধরে, এখন দেখবে প্রিজমের যে প্রমাণটা করেছিলাম আমি এখানে একটুখানি আঁকি, প্রিজমটা একবার খালি আঁকি, একটু ভিডিওটা বড় হচ্ছে দেখবে, কারণ তোমাদেরকে যতটা পারছি আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি। প্রিজমের ক্ষেত্রে দেখবে মনে আছে নাকি জানি না, একটু আগে করালাম, এই লাইটটা এদিকে যাওয়ার কথা ছিল, এইদিকে গেল, আবার দেখো বেঁকে এসেছে, আলটিমেটলি কি হয়েছে
আলোক রশ্মিটা এইদিকে গিয়ে এইদিকে এসেছে, মানে ভূমি যেদিকে আছে তার দিকে বেঁকে এসেছে, মানে ভূমিটা যেদিকে তার দিকে বেঁকেছে, অর্থাৎ এই যে প্রিজম তার ভূমি তো এইটা, ভূমির দিকে বেঁকে এসেছে, উল্টো দিকে যায়নি। তার কারণ হচ্ছে এটা বায়ু মাধ্যমে কাঁচ মাধ্যম, অর্থাৎ এই প্রিজমটার ঘনত্ব বেশি। যেহেতু ঘনত্ব বেশি তাই মনে রাখবে এর ক্ষেত্রেও প্রমাণিত এটা, যে আমরা যে প্রিজমের প্রমাণটা করলাম যে আলোর রশ্মি কিন্তু ভূমির দিকে বাঁকছে, তার কারণ হচ্ছে বাইরের মাধ্যমটা বায়ু লঘু মাধ্যম, এটা গাঢ়ত্ব বেশি, এর গাঢ়ত্ব বেশি, এর গাঢ়ত্ব কম। যদি উল্টোটা হতো যে এর গাঢ়ত্ব কম এর গাঢ়ত্ব বেশি, তাহলে কিন্তু প্রিজম ভূমির উল্টো দিকে যাবে, কিন্তু তাহলে কিন্তু প্রতিসিত রশ্মিটা ভূমির থেকে দূরে সরে যাবে। কিন্তু যেহেতু এটা ন্যাচারালি হয় না, আমাদের বায়ু থেকেই প্রিজম নিচ্ছে, মানে কাঁচ, বায়ু থেকে কাঁচ ঘন, তাহলে আমাদের মনে রাখতে হবে যে যেমন লেন্স নিচ্ছি সেটাও কাঁচ, তার মানে ঘনত্ব বেশি, মানে জানতে হবে প্রিজমের ক্ষেত্রে কি হয় না, তার সবসময় আলোর রশ্মি প্রতিসর ভূমির দিকে মেকে যায়। এটা তোমাকে একবার মনে পড়িয়ে দিলাম। এবার এইটাই আমার ওখানে কাজে লাগবে, বলবে লেন্সগুলোকে প্রিজমের সমষ্টি হিসেবে ধরে তার ব্যাখ্যা করো। এখন লেন্সগুলোকে যদি আমি প্রিজমের সমষ্টি হিসেবে ধরি, দুটো লেন্স কি আঁকছি, তাহলে দেখো একে যদি খানিকগুলো প্রিজমের সমষ্টি হিসেবে ধরছি, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, একেও খানিকগুলো সমষ্টি হিসেবে ধরছি। দেখো মনে করো, ভালো করে লক্ষ্য করো, এটা একটা প্রিজম, এটা একটা প্রিজম, এটা একটা প্রিজম, এটা প্রিজম, দেখতেই পাচ্ছি প্রিজম মানে এইটা, তাহলে ভূমি কোনটা, এইদিকে, ভূমি হচ্ছে এইটা। এর ক্ষেত্রে প্রিজমটা যে ভূমি, ভূমি মানে বড়টা, ওপরটা ছোট যেটা বড়, তাহলে ভূমি, তাহলে ভূমি এটা হচ্ছে প্রধান অক্ষ ধরে নাও, মোটামুটি ধরে নাও প্রধান অক্ষ, তাহলে সব ভূমিগুলো প্রধান অক্ষের দিকে আছে। আবার নিচের গুলো দেখো ঠিক একই রকম, এইটা প্রিজম তাহলে এর ভূমি এটা, এটা প্রিজম তাহলে এর ভূমি এটা, তাহলে এদের ভূমিগুলো আবার কোন দিকে আছে, প্রধান অক্ষের দিকে। তাহলে মনে রাখতে হবে যে উত্তর লেন্সকে যদি আমি কতগুলো প্রিজমের সমষ্টি হিসেবে ধরি, তাহলে যে প্রিজমগুলো তৈরি হয় তাদের ভূমিগুলো সব প্রধান অক্ষের দিকে থাকে, ওপরকার ভূমিগুলো নিচের দিকে, নিচেকার ভূমিগুলো উপরের দিকে, অর্থাৎ দুজনেরই ভূমিগুলো প্রধান অক্ষের দিকে থাকে। ফলে লাইট যখন পড়ে এর মধ্যে, তখন তারা কি করে, ভূমির দিকে বাঁকে, তারা কি করে, ভূমির দিকে বাঁকে, এরা যখন যায় ভূমির দিকে বাঁকে, সবসময় ভূমির দিকে, অর্থাৎ ভূমি যেদিকে আছে সেদিকে বাঁকবে। তাহলে বলতে হবে উত্তর লেন্সে যদি কতগুলো প্রিজমের সমষ্টি হিসেবে ধরি, তাহলে প্রত্যেকটা প্রিজমের ভূমি প্রধান অক্ষের দিকে থাকে, প্রত্যেকটা প্রিজমের ভূমি, অর্থাৎ উপরকার দিকে যদি লেন্সটাকে ভাগ করে যে উপরকার দিকে যে প্রিজমগুলো তৈরি হয় তাদের ভূমিগুলো নিচের দিকে, আর নিচেকার প্রিজমগুলো ভূমিগুলো উপরের দিকে, অর্থাৎ দুজনেরই ভূমিগুলো প্রধান অক্ষের দিকে। তাই আলোক রশ্মি গুচ্ছ যখন তার মধ্যে পড়ে প্রিজমের মধ্যে, তখন তার ভূমির দিকে মেকে গিয়ে তারা অভিসারী হয়ে যায়, তাই উত্তর লেন্সকে অভিসারী দর্পণ লেন্স বলা হয়। উল্টো দিকে তোমার একে যদি বলি, দেখো এর যদি দেখো উপর দিকে মোটা, এটা সরু, ওপর দিকে মোটা, এটা সরু, তাহলে এদের আবার যদি এটা যদি প্রধান অক্ষ বলি, তাহলে এদের ভূমিগুলো আবার উপর দিকে গুলো উপর দিকে, নিচের দিকে গুলো নিচের দিকে, অর্থাৎ প্রত্যেকের ভূমি দেখতে পাচ্ছি কোথায় আছে না, প্রধান অক্ষের বিপরীত দিকে, অর্থাৎ উপরকার ভূমিগুলো উপর দিকে, অর্থাৎ প্রধান অক্ষের থেকে উল্টো দিকে, আবার নিচেকার গুলো নিচের দিকে, অর্থাৎ প্রধান অক্ষের থেকে উল্টো দিকে। তাই এদের ক্ষেত্রে কি হয়, আলোর রশ্মি যখনই পড়ে ভূমির দিকে মেকে যায়, ভূমির দিকেই বাঁকছে, যেহেতু এদের ভূমি উপর দিকে, তাই কি হচ্ছে না, অপসারী হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে না, অপসারী হয়ে যাচ্ছে, কি হচ্ছে না, অপসারী। তাহলে বলতে হবে অবতলের ক্ষেত্রে যদি আমরা প্রিজমের সমষ্টি ধরি, তাহলে অবতল দর্পণে কি হয় না, ভূমিগুলো সব প্রধান অক্ষের বিপরীত দিকে থাকে, তাহলে সমান্তরাল রাশিগুচ্ছ করলে তারা প্রতিষ্ঠিত হওয়ার পর কি হয়, ভূমির দিকে বেঁকে যায়, বলে অপসারী হয়ে যায়, তাই একে অপসারী দর্পণ বলা হয়। তাহলে আজকে মোটামুটি খুব গুরুত্বপূর্ণ তিনটে বিষয় নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে স্ল্যাব, প্রিজম এবং লেন্স। আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে যদি আলোর যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, বিক্ষেপ, বিচ্ছুরণ এসব আছে, তাহলে আলোটা শেষ হয়ে যাবে। মাঝে মাঝে তো অন্য জিনিস ঢুকছে, প্রতিদিন অন্যান্য ভিডিওগুলো আসছে, ভালো করে দেখবে, আশা করি ভালো লাগবে। লাইক কমেন্টস করে জানাবে কেমন কি লাগছে, ভালো লাগলে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবদের শেয়ার করবে, এটুকু আশা রেখে আজকে ভিডিও শেষ করছি।